তো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। সেটা হচ্ছে আমরা শুরু করব শুক্রকে নিয়ে। একটা ছোট্ট প্রশ্ন ছিল। এই যে ভাববিন্দুর কথাটা বলছেন না, এটা সবারই এতক্ষণ আপনি যখন লাইনে ছিলেন না তখন সবাই আলোচনা করছিল। এই ভাববিন্দুর থেকে যেটা করব, সেই ভাববিন্দুটা কি করে ডিসাইড করব, সেটা কোনটা কি করে বুঝবো? ভাববিন্দু ডিসাইড করবার যে পদ্ধতি, আমরা যদি গণিত শিখি, অঙ্ক পার্টটাকে যদি আমরা শিখতে চাই, তাহলে আমরা যে কোনো অঙ্ক রিলেটেড বই থেকে জানতে পারি। তা না হলে পরে ভাববিন্দুর যেটা বেসিক কনসেপ্ট, সেইটা হচ্ছে লগ্নের যে বিন্দু, একদম সহজ কনসেপ্ট, ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন। প্রত্যেকটা ভাবকে সেই বিন্দুতেই ধরে নিতে হবে। যেমন আমার লগ্ন যদি 17 ডিগ্রিতে থাকে, তাহলে দ্বিতীয় ভাব পরের ঘরে 17 ডিগ্রি, তৃতীয় ভাব তারপরের ঘরে 17 ডিগ্রি, এবং প্রত্যেকটাই তাহলে 30 ডিগ্রি ডিফারেন্সে হলো। কোন একটা ভাব থেকে ধরে নিচ্ছি লগ্ন থেকে পেছনের 15 ডিগ্রি, সামনের 15 ডিগ্রি, এটা হচ্ছে ভাবের বিস্তার। তাহলে ওই পেছনের 15 আর সামনের 15-র মধ্যে কোনো গ্রহ থাকলে তাকে আমরা ধরে নেব যে এই গ্রহটা ওই ভাবের মধ্যে আছে। যেমন আমি হচ্ছে কি এখানে বসে আছি, আমি বসে আছি আমার ঘরের থেকে, ঘরের মধ্যে এইটা যদি আমার পুরো ঘর হয়, 8 ফুটের ঘর, 9 ফুটের ঘর, তার মধ্যে আমি 2 ফুটে বসে আছি। তাহলে এইখানে হচ্ছে আমার লগ্ন ভাব, আর দ্বিতীয় ভাবটা হচ্ছে পরের ঘরের 2 ফুটে, এবং বিস্তার কতটা, এই যে দুদিকে আমার হাত গেছে যতটা, এইটা হচ্ছে আমার ভাবের বিস্তার। অর্থাৎ হাতের দৈর্ঘ্য হচ্ছে 15 মিনিট করে। তাহলে এদিকে 15 মিনিট, এদিকে 15 ডিগ্রি করে, এদিকে 15 ডিগ্রি, এদিকে 15 ডিগ্রির মধ্যে যে গ্রহরা থাকবে তারা সেই ভাবের ফল দিতে সক্ষম। তো বিষয়টা যেটা হলো, যদি আমার সামনে থাকে তাকে সে আমাকে গাইড করবে, সে আমাকে অধিক ফল দিতে সক্ষম হবে, তার থেকে আমি বেটার রেজাল্ট এক্সপেক্ট করব। আর যে আমার পেছনে রয়েছে সে কিন্তু আমাকে ওই পরিমাণে রেজাল্ট দিতে পারবে না। তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের আজকের মানে কি বলবো মূল পঠন বিষয়। এটা হচ্ছে আমাদের আজকে পুরো ক্লাসের মূল জিনিস, মূল টপিক। হ্যাঁ, এইটা আজকের ক্লাসের আর কি জিস্ট। বাকি আমরা শুক্রের কারকতা, শনির কারকতা, রাহুর কারকতা, কেতুর কারকতা এগুলো আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা চলে আসবো আজকে শুক্রতে। একটা কোশ্চেন ছিল, পরে লিখে দাও, চ্যাট বক্সে লেখো। তো আজকে আমরা করব শুক্রের কারকতা দিয়ে শুরু করব। শুক্র সম্পর্কে আমাদের যে কারকতাগুলো রয়েছে, শুক্র হচ্ছে বাস্তব বস্তুবাদিতার কারক। আমাদের যে বাহ্যিক জগৎ, যেটা আমাদের জন্য মনোরম, তার কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র আর শনি এই দুটোকে আমরা কাছাকাছি কারকত্ব সম্পর্কে ধরতে পারবো। ধরুন একখণ্ড লোহা বা একটা লোহার আকরিক, তাকে আমরা বলবো এর কারক গ্রহ হচ্ছে শনি। কিন্তু সেই লোহাটা দিয়েই যখন একটা বসবার চেয়ার হচ্ছে, বা সেটা যখন ট্রিটমেন্ট করে ব্যবহারযোগ্য স্টিল হচ্ছে, তখন তার কারকত্ব চলে আসবে শুক্রের মধ্যে। আমরা বলি যে শুক্র প্রেমের কারক গ্রহ, কিন্তু ঘটনাটা হচ্ছে প্রেমের কারক গ্রহ, প্রেমজ মানসিকতার কারক গ্রহ হচ্ছে চন্দ্র। যখনই প্রেমটা বাস্তবে এক্সপ্রেস হবে, যখনই প্রেমটা বাস্তবে রূপায়িত হবে, যখন প্রেম আমরা অনুভব করতে পারবো, তখন সেই প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র। প্রেমিকা, পুরুষ মানুষের ক্ষেত্রে প্রেমিকার কারক গ্রহ হচ্ছে শুক্র। অনুভূতিটা কিন্তু শুক্রের নয়, ওখান থেকে যে জিস্ট, যে আনন্দ, সেই যে আনন্দের উৎস, সেই উৎসটা হচ্ছে শুক্র। এই জায়গাটাতে বেশ জটিলতা সৃষ্টি হয় শুক্র, চন্দ্র, শনি, বৃহস্পতি এদের মধ্যে, কিন্তু বিষয়টাকে উপলব্ধি করতে হবে। শুক্র হচ্ছে সৃষ্টির কারক গ্রহ। দৈত্যরা শুক্রকে গুরু হিসেবে বরণ করেছে। দেবতাদের মধ্যে যে আধ্যাত্মবাদী ঐশ্বরিক চিন্তা ভাবনা রয়েছে, দৈত্যদের মধ্যে কিন্তু সেই ঐশ্বরিক চিন্তা ভাবনা নেই। দৈত্যদের মধ্যে রয়েছে পরিবর্তনশীলতা। তাই শুক্রের মধ্যেও রয়েছে পরিবর্তনশীলতা। যখনই আমাদের জীবনে বিলাসিতা, ভোগ এই সমস্ত বিষয় আসবে, তখনই সেখানে শুক্রের প্রয়োজনীয়তা আসবে।
শুক্র ভোগের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম, চন্দ্র ভোগের প্রয়োজনীয়তা সৃষ্টি করতে সক্ষম। চন্দ্র মনের মধ্যে নিয়ে আসবে যে আমার এটা দরকার, আমার এই বিষয়টা হলে পরে আনন্দে থাকবো, কিন্তু শুক্র দেবে সেই জিনিসটা পাওয়ার ক্ষমতা, শুক্র দেবে প্রাপ্তি। যখন আমাদের কোনো জিনিসের রিকোয়ারমেন্ট ক্রিয়েটেড হয়, যখন একটা সিস্টেম, কোনো অফিস, কোনো প্রতিষ্ঠান, তার কোনো একটা রিকোয়ারমেন্ট হলো যে আমার একটা বিষয়ের প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজনীয়তার রিকোয়ারমেন্টকে পুরোপুরি ফিল করবেন সেই প্রতিষ্ঠানের হেড অর্থাৎ রবি। তাকে মেটেরিয়ালাইজ করবার জন্য যে একটা প্ল্যানিং দরকার, সেই প্ল্যানিংটা করবে সে হচ্ছে বুধ। কিন্তু সেই প্ল্যানিং এবং চাহিদা অনুযায়ী আলটিমেটলি জিনিসটাকে প্রেজেন্টেবল সিচুয়েশনে নিয়ে আসবেন তিনি কিন্তু শুক্র। শুক্র যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে পারফেকশন আসা এটা কিন্তু বেশ মুশকিল। যত পারফেকশনিস্ট রয়েছেন, যত বিনোদন জগতের মানুষ রয়েছেন, তাদের মধ্যে কিন্তু শুক্রের প্রভাব থাকবে। শুক্র ছাড়া পারফেকশন আসবে না। বিনোদন বা অভিনয় বা নিজেকে পরিবর্তন করা, এর সঙ্গে রাহু যুক্ত, কিন্তু আপনার সেই পরিবর্তনকে অন্য কোনো মানুষ যখন গ্রহণ করবে, আমি হচ্ছে গিয়ে নেচে বেড়ালাম কিন্তু সেই নাচ দেখে কুকুর ছাড়া কেউ ডাকছে না, কুকুর ছাড়া কেউ আমার গানে হচ্ছে গিয়ে রেসপন্স করছে না, তার মানে হচ্ছে আমার গানের প্রতিভা নেই তা নয়, কিন্তু আমার গানটা প্রেজেন্টেবল হচ্ছে না। আমি চাইছি গান গাইতে, এই যে আমি গান গাইতে চাইছি, এই আমার যে কাজ, সেই কাজের মধ্যে আরেকটা কাজ অ্যাড করতে চাইছি, সেই বিষয়টাকে দিচ্ছে চন্দ্র এবং রাহু। আমি আমার কর্মকে পরিবর্তন করতে চাইছি, কিন্তু সেই কর্মটা প্রেজেন্টেবল হচ্ছে না, গানটা শুনে কেবলমাত্র কুকুররা হাততালি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে শুক্রটা হচ্ছে ডিস্টার্বড, শুক্রের সাপোর্ট আমি পাচ্ছি না। এই যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা হচ্ছে শুক্রের কারুকার্য। যখন হচ্ছে গিয়ে কোনো যে কোনো কেমিক্যাল রিয়াকশন করবে, তখন সেই রিয়াকশনের মধ্যে আসবে শুক্র। আমাদের শরীরের যে কোনো রকম অন্তঃক্ষরা গ্রন্থি যারা হচ্ছে হরমোন সেক্রেশন করে, সেই হরমোন সেক্রেশনের কারক গ্রহ হচ্ছে শুক্র। আমাদের শরীরের যে রিকভারি সিস্টেম, ট্রিটমেন্ট করা হলো, বিশেষ করে বাইরে থেকে দেখা যায় যে অঙ্গগুলো, সেগুলোর যে রিকভারি সিস্টেম, তার কারক গ্রহ হচ্ছে শুক্র। আমাদের ব্লাডের মধ্যে যে অনুচক্রিকা থাকে, যে কেটে কুটে গেলে মেরামত করে দেয়, সেই অনুচক্রিকা প্লেটলেটস, তার কারক গ্রহ শুক্র। ফলে যখন ডেঙ্গু হবে, তখন যাদের ক্ষেত্রে শুক্র খারাপ, তাদের কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা তাদের ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি। একই পরিবারের তিনটে মানুষ, একজনের শুক্র ষষ্ঠে, একজনের শুক্র একাদশে, আর দুজনের শুক্র একাদশে, তার মধ্যে দুজনের মধ্যে একজনের শুক্র আবার তুঙ্গ। এবার এই তিনজনেরই পরিবারের মধ্যে ডেঙ্গু হয়েছে। যার শুক্র ষষ্ঠে বসে আছে তাকে কিন্তু হসপিটালাইজ করতে হয়েছে, আর বাকি দুজন, তাদের মধ্যে কিন্তু বিরাট কোনো সমস্যা দেখতে পাওয়া যায়নি, কারণ তাদের শুক্র অতটা খারাপ নয়। এই যার শুক্রটা ষষ্ঠে, সে কিন্তু সার্ভাইভ করবার ক্ষেত্রে বা ট্রিটমেন্টের জন্য তাকে সাপোর্ট নিতে হচ্ছে। এবার এই যে কোনো কেমিক্যাল রিয়াকশন, যে কোনো এক্সপ্রেশন, সেইগুলোকে যখন রূপ দেবে, সেইখানে কিন্তু শুক্র আসবে। যে কোনো বিষয় থেকে পরিপূর্ণ আনন্দ লাভ, পরিপূর্ণ ইউজ করা, তার কারক গ্রহ সেটা কিন্তু শুক্র। যখন কোনো কিছু সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টির কারকত্ব এটা কিন্তু শুক্রের মধ্যেই রয়েছে। এই কারণে উত্তর কালামৃত গ্রন্থে পিতার কারক গ্রহ হিসেবে রবির সঙ্গে সঙ্গে শুক্রকেও নেওয়া হয়েছে। রাজসভার ক্ষেত্রে শুক্র রানী হতে পারেন, বিবাহিত জীবনে শুক্র স্ত্রী হতে পারেন, প্রেমের সময়ে শুক্র প্রেমিকা হতে পারেন, পরিবারের মধ্যে এমন যে সমস্ত মানুষ যাদেরকে আমরা খুব অ্যাট্রাক্ট করি, বা যাদেরকে আমরা যারা আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে, তারা শুক্র হতে পারেন। রাজনীতিবিদের মধ্যে শুক্র থাকে, যে সমস্ত রাজনীতিবিদরা এখন তো তারা প্রত্যেকেই একটা একটা করে ব্র্যান্ড, এই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে শুক্রের ভীষণ রকম গুরুত্ব রয়েছে। এই এক একজনের কোটের দাম বিশাল টাকা, এই কোটকে যখন তিনি ভোগ করছেন, তারা যখন গাড়ি ভোগ করছেন, তখন
তারা আমাদেরকে অ্যাট্রাক্ট করছেন। এই যে বিষয়, তাদের যে প্রেজেন্টেশন, রাজনীতিবিদ মানেই কিন্তু রবি নয়। রাজনীতিবিদের মধ্যে যখন প্রেজেন্টেশন আসছে, তিনি যখন বলছেন, তখন কিন্তু সেই ক্ষেত্রে তার কতটা প্রেজেন্টেবিলিটি হবে সেটা ডিপেন্ড করবে শুক্রের উপর। প্রত্যেকটা ক্ষেত্রে যখন তার মধ্যে রুক্ষতা প্রকাশ পাচ্ছে, তখন শুক্রের ক্ষমতা কমছে। কিন্তু যখনই তার মধ্যে কনভিন্সিং পাওয়ার আসছে, তিনি যখনই আমাদেরকে কনভিন্স করতে সক্ষম হচ্ছেন, আমাদেরকে মোহগ্রস্ত করতে পারছেন, সেই সময়টাই শুক্র কার্যকরী হচ্ছে। মোহগ্রস্ততা, এই শব্দটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। মোহগ্রস্ত আমরা শুক্রের প্রভাবে হয়ে থাকি এবং মোহগ্রস্ত হয় আমাদের চন্দ্র। তাহলে যখন আমার চন্দ্রের উপর, এবার একটা খুব ভাইটাল পয়েন্ট, যখন আমার চন্দ্রের উপর কোনো মানুষের শুক্র প্রভাব বিস্তার করবে বা আমার চন্দ্র সাপেক্ষে কোনো মানুষের শুক্র একটা ভালো জায়গায় থাকবে, তখন কিন্তু সেই মানুষটার প্রতি, তার বিহেভিয়ারের প্রতি আমি অ্যাট্রাক্টেড হব। এই পয়েন্টটা, ছোট্ট পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আমি মনে মনে তাকে আকর্ষণ করব বা আমি তাকে পেতে চাইব। এই কখন পেতে চাইব? যখন আমার কুণ্ডলীর চন্দ্রের রেসপেক্টে তার শুক্র একটা ভালো জায়গায় রয়েছে, তখন আমার মনের ওপরে তার শুক্র বড়সড় একটা প্রভাব বিস্তার করতে পারবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যখন আমরা প্রেম বিচার করব। তখন প্রচুর ক্লায়েন্ট আসবে, তারা এসে বলবে যে প্রেমিকা চলে গেছে বা প্রেমিক চলে গেছে, এরা হচ্ছে গিয়ে আসবে কিনা, সে আমাকে ভালোবাসে কিনা, আদৌ আমাকে পছন্দ করে কিনা, আমার কাছে আসবে, এই ধরনের প্রচুর প্রশ্ন আপনারা পাবেন। সেই বিচারের ক্ষেত্রে এই বিষয়টা লাগবে যে আমি ওই মানুষটাকে কতটা কনভিন্স করতে পারছি। অর্থাৎ আমার স্ত্রীর শুক্র আমার চন্দ্র সাপেক্ষে কোথায় আছে। যদি একটা খারাপ জায়গায় থাকে, সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার স্ত্রীর দ্বারা বিশেষ আকৃষ্ট হব না। পাশের বাড়ির মানুষ, পাশের বাড়ির বৌদি হতে পারেন, দিদি হতে পারেন, বোন হতে পারেন, তার দিকে আমার অ্যাট্রাকশন যেতে পারে। কখন যেতে পারে? যদি তার শুক্র আমার চন্দ্রের রেসপেক্টে একটা শুভ জায়গায় থাকে। আবার যদি আমার চন্দ্রের রেসপেক্টে আমার মিসেসের শুক্র সপ্তমে থাকে, চন্দ্রের উপরেই থাকে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে একটু পত্নীগ্রস্ত প্রকৃতির, পত্নীনিষ্ঠ ভদ্রলোক হওয়ার সম্ভাবনা বাড়বে। এবার স্ত্রী আমাকে কতটা পছন্দ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই বিচারটা আসবে না। সেই ক্ষেত্রে বিচারটা পাল্টে গিয়ে কি হবে, স্ত্রীর চন্দ্রের রেসপেক্টে আমার রবি কোথায় রয়েছে। আমার রবি যদি পজিটিভ জায়গাতে থাকে, সেই ক্ষেত্রে স্ত্রী আমাকে বা আমার ব্যক্তিত্বকে পছন্দ করবেন। আদারওয়াইজ তিনি কিন্তু আমার ব্যক্তিত্বকে পছন্দ করবেন না। তিনি যে পরপুরুষে আকৃষ্ট হবেন তা নয়, কিন্তু আমি আমার ব্যক্তিত্ব, আমার অ্যাক্টিভিটি, আমার অস্তিত্ব, সেইগুলো নিয়ে তার সামনে বেশি প্রভাব বিস্তার করতে পারবো না। তো এই বিষয়গুলো ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে। আচ্ছা, যখন আমাদের বয়ঃসন্ধি কাল হয়, পুরুষ কিংবা মহিলা প্রত্যেকের ক্ষেত্রে একটা হরমোনাল চেঞ্জ আসে। এই হরমোনাল চেঞ্জ, এইটার কারক গ্রহ কিন্তু শুক্র। হরমোন যখনই সেক্রেশন হবে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এই হরমোনের কারক গ্রহ, অন্তঃক্ষরা গ্রন্থিতে ক্ষরণের কারক গ্রহ, সেটা হচ্ছে শুক্র। হরমোনের প্রভাব যখন আমাদের শরীরে আসবে, সেটা মাসকিউলার ডেভেলপমেন্ট হতে পারে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে, এই ডেভেলপমেন্ট করবে মঙ্গল। যখনই শুক্রের প্রভাব বাহ্যিক দিকে আসবে, সেটা প্রকাশিত হবে মঙ্গলের মাধ্যমে। মঙ্গলের মাধ্যমে প্রকাশিত হলেও সেটা আমাদের দেখতে একেবারে ভালো লাগবে না। যখন সেই মঙ্গলের সঙ্গে শুক্রের কম্বিনেশন ভালো হবে, তখনই কিন্তু পুরুষ মানুষের মাসকিউলার বডি হোক বা মহিলাদের সুডৌল দেহই হোক, যাই হোক না কেন, সেইটা অ্যাট্রাকটিভ হবে যখন শুক্রর অ্যাটাচমেন্ট আসবে। আদারওয়াইজ কিন্তু সেই মাসকিউলার বডি হলে পরেও তাকে হচ্ছে গিয়ে উগ্র লাগবে দেখতে, সেটা কিন্তু আমাকে অ্যাট্রাক্ট করতে পারবে না। ভিলেনের শরীরেও প্রচুর মাসল,
সালমান খানের শরীরেও প্রচুর মাসল। এবার সালমান খান আমাদেরকে যেভাবে অ্যাট্রাক্ট করবেন, ভিলেন কিন্তু আমাদেরকে সেইভাবে অ্যাট্রাক্ট করবেন না। তার মাসল যতই থাকুক, তার এই যে মঙ্গল যখন প্রেজেন্টেবল অ্যাট্রাকটিভ হবে শুক্রের টাচে, তাহলে যখনই কোনো বিষয়কে আমরা অ্যাটাচ করতে চাইব তখন কিন্তু শুক্রের প্রভাব আমাদের মধ্যে দরকার হবে। আমাদের শরীরের যে প্রাণবন্ত কোষ রয়েছে তাকে নির্দেশ করে শুক্র। দেহের যে প্রাণবন্ত কোষ তাকে নির্দেশ করবে শুক্র। আমাদের যে জনন ইন্দ্রিয় তাকে নির্দেশ করবে শুক্র। পুরুষের শুক্রাণু, তার নির্দেশক গ্রহ হচ্ছে শুক্র। আচ্ছা, শুক্র হচ্ছে পরিতৃপ্তির কারক গ্রহ, অর্থাৎ কতটা আমি সন্তুষ্টি লাভ করছি। যখনই শুক্র কোনো অসংযত অবস্থায় থাকে, হতে পারে শুক্র রাহুদৃষ্ট, হতে পারে শুক্র অগ্নি রাশিস্থ, হতে পারে শুক্র রবিযুক্ত, এই যে কোনো ভাবে শুক্র পীড়িত হলে মানুষের মানসিক তৃপ্তি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। এবার কোথা থেকে অতৃপ্তি সৃষ্টি হচ্ছে সেটা কোন গ্রহের দৃষ্টি রয়েছে তার উপরে ডিপেন্ড করবে, কোন গ্রহ কি ফল দিচ্ছে তার উপরে ডিপেন্ড করবে, কোথায় শুক্রটা বসে রয়েছে তার উপরে ডিপেন্ড করবে। এইভাবে আমরা হচ্ছে গিয়ে শুক্রের এফেক্ট পড়ব। যা কিছু সুন্দর, যা কিছু আমাদেরকে অ্যাট্রাক্ট করে, যা কিছু শোভন, যা কিছু মনোহর, সমস্ত কিছুই যেখানে ক্রিয়েটিভিটি আছে সমস্ত জায়গা, সেই জায়গাগুলো হচ্ছে শুক্র। সমাজে, পরিবারে প্রেমিকের বা প্রেমিকা যেখান থেকে আমরা তৃপ্তি পাবো, প্রেমিকার কারক গ্রহ পজিটিভলি শুক্র, পিতার কারক গ্রহ সেখানেও শুক্র। দুটো জায়গায় থিমটা আলাদা। একটা জায়গায় প্রেমিকা তিনি আমাদের মানসিক তৃপ্তি বা আমাদের তার মাধ্যমে আমি মানসিক সন্তুষ্টি পাবো বা তার কাছ সঙ্গে আমি প্রেম নিবেদন করব, প্রেমজ অনুভূতি লাভ করব, সেই ক্ষেত্রে শুক্র তার কারক গ্রহ। আর পিতার ক্ষেত্রে যেহেতু শুক্রাণুর মাধ্যমে আমাদের জন্ম, একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমাদের জন্ম, স্পার্ম আর ওভামের কম্বিনেশনে জাইগোট ফর্ম হবে, এই যে কম্বিনেশন হচ্ছে কেমিক্যাল কম্বিনেশন, এই জায়গাটাতেই শুক্র আসছে। যখনই আমরা বিলাসবহুল কোনো দ্রব্য ইউজ করব তখন তার কারক গ্রহ হচ্ছে শুক্র। বিলাসিতা যত বাড়বে, মানে সেই জিনিসটার আবার প্রয়োজনীয়তা নেই, যত বিলাসিতার উদ্দেশ্যে কাজটা করব শুক্রের প্রভাব তত বাড়বে। যত আমি প্রয়োজনের তাগিদে করব তত হচ্ছে শনির প্রভাব বাড়বে। দুটো গাড়ি, একটা হচ্ছে গুডস ক্যারিয়ার অর্থাৎ ওই ছোটা হাতি, আর একটা গাড়ি হচ্ছে একটা বিলাসবহুল গাড়ি। এই বিলাসবহুল গাড়ি এটাও গাড়ি, যেটা হচ্ছে গিয়ে ছোটা হাতি সেটাও গাড়ি। ট্রাকের কারক গ্রহ কিন্তু শুক্রের পরিবর্তে শনি হয়ে যাবে। এইবার সেই ট্রাকটাকেই যদি কনভার্ট করে কেউ একজন ওই বিলাসবহুল ভ্যান তৈরি করেন, যেটাকে কি একটা বেশ বলে, তো মনে করতে পারছি না, তো বিলাসবহুল একটা ভ্যান সেটা ট্রাকটাকেই কনভার্ট করেছেন, তখনই কিন্তু সেই কারকত্বে চলে আসবে শুক্র। শনি থেকে পরিবর্তিত হয়ে যাবে শুক্র। আমি একটা মোবাইল ফোন দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, অনেক দামি, তো সেই মোবাইল ফোন তার কারক গ্রহ হচ্ছে শুক্র। এবার যখন সেই মোবাইল ফোনটা বেশ পুরনো হয়েছে আর একটা নতুন মোবাইলে কনভার্টেড হয়েছি, তখন তার কারক গ্রহ হয়ে যাবে শনি। নতুন মোবাইলটা হবে শুক্র, পুরনো মোবাইলটা হয়ে যাবে শনি। যখন আমি পেন দিয়ে লিখছি, পেন বা লেখনী তার কারক গ্রহ হচ্ছে বুধ, কিন্তু সেই পেনটার মধ্যেই যদি আমি বিলাসবহুল ব্যাপারটাকে নিয়ে আসি তখন তার কারক গ্রহ পরিবর্তিত হবে। এখানে হচ্ছে গিয়ে দুটো পেন, এই একটা পেন, এই একটা পেন। তো এই যে পেনটা, এই পেনটা হচ্ছে গিয়ে আমার প্রয়োজনীয়তা ফুলফিল করবে। এই পেনটা আমি 10 টাকা দিয়ে কিনেছি, কিসের পেন পড়তে পারছি না, তো এর কারক গ্রহ হচ্ছে বুধ, এ আমার লেখনির কারক গ্রহ। এর সঙ্গে আমি হাত দিয়ে লিখবো বা এর মধ্যে কালি রয়েছে, এদের কারক গ্রহগুলো আলাদা। পড়াশোনার কাজ করব, তার কারক গ্রহ আলাদা, কিন্তু জেনারেলি লেখনি পেনের কারক গ্রহ হিসেবে আমরা বুধকেই নেব, আর পার্শিয়ালি স্যাটার্ন, পার্শিয়ালি। এবার এই পেনটা আমার এক ক্লায়েন্ট সে গিফট করেছে ফ্রান্স থেকে,
তো ওখান থেকে কিনে পাঠিয়েছে। এবার এইটা আমার প্রয়োজন নয়, এইটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইবার এই পেনটার কারক গ্রহ এটা হচ্ছে শুক্র। এইটা কিন্তু না হলেও আমার চলতো, এইটা কিন্তু আমার না হলে চলতো না। এ হচ্ছে গিয়ে এর মধ্যে সৌন্দর্য আছে, এর মধ্যে অ্যাট্রাকশন আছে, এর মধ্যে প্রয়োজনীয়তা নিবৃত্তি করবার জন্য সরঞ্জাম রয়েছে। এইটা হচ্ছে ডিফারেন্স। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। যে কোনো কাজ, উকিল হোক, রাজনীতিবিদ হোক, মাস্টার মশাই হোক, ডাক্তারবাবু হোক, যে কোনো কাজ যিনি পারফেকশনিস্ট তার সঙ্গে শুক্র আসবেই। উকিলের ক্ষেত্রেও আসবে, টপ লেভেলের উকিল, টপ লেভেলের ডাক্তার, টপ লেভেলের ডেকোরেটরস, টপ লেভেলের আপনার বাড়িঘরের ইন্টেরিয়ার ডিজাইনার, যাই হোক না কেন সেই ক্ষেত্রে শুক্র আসবে। যখন ব্যাপারটা হচ্ছে গিয়ে পারফেকশনে আসবে তখন আমাদেরকে শুক্রকে নিতে হবে। যখন উপরের দিকে উঠব তখন শুক্রকে প্রয়োজন। বাস্তবিক জগতে যেখান থেকে আমরা মনোহারী ব্যাপারটা পাবো সেই জায়গাটা শুক্রকে দিতে হবে। একটা চারা গাছ, একটা গোলাপ ফুলের চারা গাছ, সেই গাছের কারক গ্রহ হচ্ছে বুধ। যে কোনো চারা গাছ, সেটা ধানের চারা হতে পারে, যে কোনো চারা গাছ, তার কারক গ্রহ হচ্ছে বুধ, যেটার মধ্যে কেবলমাত্র সবুজ আছে। এবার সেই চারা গাছের মধ্যেই ফুল ফুটলো, একটা গোলাপ ফুল ফুটলো। এই যেই গোলাপ ফুলটা ফুটলো সঙ্গে সঙ্গে কিন্তু ওটা কিছুকে অ্যাট্রাক্ট করতে সক্ষম। প্রজাপতিকে মৌমাছিকে অ্যাট্রাক্ট করতে পারছে, প্রজাপতিকে অ্যাট্রাক্ট করছে, এবং গোলাপ ফুল রাজা বাদশাদেরকেও অ্যাট্রাক্ট করছে। তাহলে এই যে অ্যাট্রাকটিভ পাওয়ার সে অ্যাচিভ করলো, তখনই কিন্তু তার কারক গ্রহ হয়ে গেল শুক্র। তাহলে এইখানে কারকত্বকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। শুক্র যদি আমাদের লগ্নে থাকে আমরা পারফেকশনিস্ট হব, আমরা মোটামুটি সুন্দর হব। কিন্তু এবার একটা ব্যাপার রয়েছে, শুক্র লগ্নে থাকলে পরে যে মানুষটা ফর্সা হবে সেরকম কিন্তু নয়। লগ্নে শুক্র থাকলে তার এফেক্ট আমরা পাই এই রকম জায়গাতে। তার মধ্যে পারফেকশনিস্ট ব্যাপারটা আসবে, খুঁতখুঁতে ব্যাপার, ভীষণ সেন্সিটিভ, রোমান্টিক, মেয়ে হলে পরে ছিচকাদুনে হতে পারে, কোনো না কোনো ভাবে তার মধ্যে ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যাবে, সাজতে তারা ভালোবাসবে। আচ্ছা, শুক্রের কিন্তু আরেকটা গুণ আছে, শুক্র প্রচন্ড উত্তপ্ত একটা গ্রহ। শুক্র যেখানে বসবে সেই জায়গাটাতে কিন্তু টেম্পারামেন্ট ইনক্রিজ করবে। তাই যদি কারোর লগ্নে শুক্র থাকে সে কিন্তু রাগী হবে। তার মধ্যে আমরা মঙ্গলকেই রাগী বলি, রবিকে রাগী বলি, কিন্তু শুক্রের মধ্যেও প্রচুর রাগ রয়েছে। এবং শুক্রের রাগ প্রশমন করবার ক্ষমতা সেটাও রয়েছে। শুক্র ম্যানেজ করতে পারে ভীষণ ভালো। তাই লগ্নে শুক্র থাকা মানুষ সে যেমন নিজেকে সুন্দর করে রাখতে পছন্দ করবে, তেমনই কিন্তু তার প্রেজেন্টেশন কোয়ালিটি সেটাও ভীষণ ভালো হবে। তার থেকে আমরা অনুকরণ করতে পারবো। বোঝা গেল? দ্বিতীয় ভাবে শুক্র ইন জেনারেল আমাদের অর্থভাগ্য ভালো করে, ফ্যামিলি রিলেশনশিপ বাড়ায়, কিন্তু এই ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে ওপেন ব্যাপারটা কম থাকে। এই মানুষগুলো কিন্তু লগ্নে শুক্র থাক বা দ্বিতীয় শুক্র থাক কিছুটা হলেও স্বার্থপর হয়। শুক্র কিন্তু বিরাট উদার নয়, শুক্রের মধ্যে ঔদার্য কম, শুক্রের মধ্যে অনেকটাই সেলফিশ ব্যাপার রয়েছে। শুক্র ব্যবসা পত্রটাও বেশ ভালো বোঝে, এইটা দিলে এইটা পাবে, এই ব্যাপারটা শুক্র খুব ভালো বোঝে। শুক্রের মধ্যে আর্নিং এবিলিটি এটা মারাত্মক। দ্বিতীয় শুক্রওয়ালা লোক খুব যে গরিব টরিব থাকে তারা কিন্তু নয়, কিন্তু দ্বিতীয় শুক্রের মতো আনস্টেবল প্ল্যানেট সেটাও খুব কম আছে। দ্বিতীয় শুক্র টাকা দেয়, সেই টাকা রাখতে খুব কষ্ট। দ্বিতীয় শুক্র যে অর্থ জমা করবে সেই অর্থের ফ্লো যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে কিন্তু একদম টাকা থাকবে না। দ্বিতীয় শুক্র একাদশ ভাব পীড়িত মানুষ হচ্ছে গিয়ে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেও বিধ্বস্ত হয়েছে, মানে দ্বিতীয় শুক্র টাকা দিয়েই জন্ম দিয়েছে, কিন্তু একাদশ ভাব খারাপ থাকার জন্য ইনকাম করে সেই জায়গাটা ভর্তি করতে পারেনি। দ্বিতীয় শুক্র রিলেটিভদের সঙ্গে সম্পর্ক ভালো করবার চেষ্টা করে, কিন্তু সেখানে নিজের প্রয়োজনীয়তা
সেটা লুকিয়ে থাকে, যদিও বাইরে থেকে ধরা যায় না। তৃতীয় শুক্র, এটাও বেশ ভালো একটা কম্বিনেশন, ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ ভালো হয়, ক্রিয়েটিভিটি বাড়ে। তৃতীয় শুক্র ইন জেনারেল হাতের লেখা সুন্দর দেয়। ব্যবসার ক্ষেত্রে তৃতীয় শুক্রটা খুব সাপোর্টিভ, এবং তৃতীয় শুক্র থাকলে পরে মানুষের মধ্যে একটু হাই লেভেল ফ্যামিলিতে বিয়ে করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, যে একটা বড় ফ্যামিলিতে আমার বিয়ে হবে, আমি একটা বিয়ে করব, বেশ পয়সাওয়ালা ঘরে আমার বিয়ে হবে, এইরকম যে মানসিকতা বেশ কিছু মানুষের মধ্যে থাকে। সেই ক্ষেত্রে তৃতীয় শুক্রের প্রভাব, তৃতীয় শুক্রের কোন রকম কানেকশন খুঁজে পাওয়া যেতে পারে। চতুর্থ শুক্র সাজানো গোছানো মানুষ, খুব ব্যালেন্সড এবং সবসময় নিজেকে পরিপাটি করে রাখবে, ঘর বাড়ি সুন্দর একটা ডেকোরেটেড সিচুয়েশনে থাকতে পছন্দ করবে। সাধারণত চাকুরির জায়গাটাকেও এরা সাজিয়ে গুজিয়ে রাখতে পছন্দ করে। কিন্তু মনের ক্ষেত্র থেকে এরা কিন্তু ভীষণ সেনসিটিভ এবং সেন্টিমেন্টাল, প্রচন্ড লেভেলের এরা খুঁতখুঁতে প্রকৃতির মানুষ। এই চতুর্থে শুক্রওয়ালা মানুষ এরা কিন্তু বহু ক্ষেত্রে প্রেমে ব্যর্থ হয় স্বার্থপরতার জন্য। রজত একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে দর্জির কারক গ্রহ শুক্র কিনা। অবশ্যই দর্জির কারক গ্রহ শুক্র, কিন্তু সেই লোকটা দর্জি যদি লেপ তোষক সেলাই করে তার কারক গ্রহ শুক্র নয়। কিছু কিছু মানুষ আছে যারা দর্জি কিন্তু পার্ট সেলাই করে, জাস্ট সেলাই একটা পার্ট কয়েকটা জায়গা সেলাই করে দিয়ে দেয়। তো এই সায়া নাইটি বা ওই টাইপের যে সেলাই হয়, সেই ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ শুক্র আসবে না। যে দর্জি আমাদের শরীরের মাপজোপ নিচ্ছে, নিয়ে কেটে কুটে একটা স্টাইলিশ জামা কাপড় বানাতে পারছে, তখন তাকে আমরা শুক্র হিসেবে ধরবো। আদারওয়াইজ যে হচ্ছে ওই একই জিনিস কেটেই যাচ্ছে সেলাই করেই যাচ্ছে, তাকে কিন্তু আমরা শুক্র ধরবো না। পঞ্চমে শুক্র রোমান্টিক মানুষ, ক্রিয়েটিভ, পড়াশোনার ক্ষেত্রে ভালো, কিন্তু জেনারেলি এডুকেশনে বাধা প্রাপ্ত হয়, কারণ শুক্র থাকবার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা সেন্সিটিভ করে দেয়। ছোটখাটো বাধা, প্রেম, ভালোবাসা ইত্যাদির কারণে পড়াশোনাটা ডিস্টার্ব হয়। প্রচুর মানুষ আছেন ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো, কিন্তু আলটিমেটলি গিয়ে সাকসেসফুল হতে পারেননি। ষষ্ঠে শুক্র, এইটা কিন্তু একটা ভালো কম্বিনেশন। এদের জিনিসপত্র হারাবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, বিশেষ করে চাবি, তারপরে ডকুমেন্টেশন, এইগুলো হারাবার একটা প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু এই ষষ্ঠে শুক্র এদের কিন্তু শত্রুতার মাধ্যমে কিছু লাভ দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ ধরুন আপনিও ব্যবসা করছেন, আর একজনও ব্যবসা করছে, দেখলেন সেই লোকটা হচ্ছে ব্যবসা দোকানে এসি লাগিয়েছে, আপনিও এসি লাগিয়ে নিলেন, আপনার বিল বাড়লো, কিন্তু আপনার দোকানটা এসি দোকান হলো, আপনার উন্নতি হলো, আপনার দোকানের স্ট্যান্ডার্ডটা হাই হলো। কম্পিটিশনে আগে আপনি মুড়ি বিক্রি করতেন না, এখন ও মুড়ি বিক্রি করছে দেখে আপনি মুড়িও রাখলেন, চিড়াও রাখলেন। তাহলে এই যে ব্যাপারটা বিস্তার লাভ করলো, এই ক্ষেত্রে কিন্তু ষষ্ঠে শুক্র কার্যকরী হয়। কিন্তু ষষ্ঠে শুক্র ইলেকট্রনিক ডিভাইস, গেজেটস, গোল্ড এগুলোকে হারায়, এবং ডকুমেন্টেশন, কাগজপত্র, সেগুলো হচ্ছে গিয়ে হারিয়ে ফেলে। পাওয়া টাকা ব্লক করিয়ে দেয় ষষ্ঠে শুক্র, মানে যে টাকাটা আপনার পাওয়া উচিত ছিল সেইটা ষষ্ঠে শুক্র ডিস্টার্ব করায়। পিতৃ সুখের হানিকারক ষষ্ঠে শুক্র, বাবার সঙ্গে এথিক্সের প্রবলেম, বাবা দূরে থাকছে, বাবার সঙ্গে রিলেশন খারাপ। সপ্তমে শুক্র মোটামুটি ভালো, খারাপ নয় এটা, কিন্তু সপ্তমে শুক্র থাকলে পরে ম্যারেড লাইফে প্রচুর অশান্তি দেওয়ার চেষ্টা করে। মানে আজকে ভালো, কালকেই ডিস্টারবেন্স, আবার কালকে ডিস্টারবেন্স, পরশুদিন কোনো রকম ভালো আছে, ফ্ল্যাকচুয়েশন অফ মাইন্ড, সেটা হচ্ছে গিয়ে সপ্তমে শুক্র দেয়। সপ্তমে শুক্র জেনারেলি সুন্দর স্বামী বা স্ত্রী বা পয়সাওয়ালা বিলাসিতাপূর্ণ স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করায়। সপ্তমে শুক্রকে খুব ভালো খুব খারাপ সেটা বলবো না, মিডিয়াম, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সপ্তমে শুক্র ভালো রেজাল্ট দেয়। অষ্টমে শুক্র, এইটাকে তো ভালো বলতেই পারবো না, এটা হচ্ছে চারবাকের রীতি অবলম্বন করা মানুষ, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। তো অর্থাৎ ঋণ করে নিজের টাকা নেই, কিন্তু ধার করে সে হচ্ছে গিয়ে টাকা পয়সা খরচা করব। আজকে এক ভদ্রলোক 3টে স্টোন নিয়ে গেছেন, একদম বেস্ট কোয়ালিটির স্টোন, কিন্তু তারপরে জানলাম যে পুরোটাই ধার করে। উনি লোন তুলেছেন, হাউস বিল্ডিং লোন,
3টে স্টোর নিয়েছেন, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি দাম, এবং পুরোটা হচ্ছে হাউস বিল্ডিং লোনের টাকায়। তো এবং সেগুলো সোনা দিয়ে বানাতে দিয়েছেন। এটা হচ্ছে গিয়ে ওই অষ্টমে শুক্র, এই সমস্ত টাইপের ফল। অষ্টমে শুক্র বাক্যে পারফেকশন দেয়। অষ্টমে শুক্র খুব ভালো অ্যাস্ট্রোলজার তৈরি করে। অষ্টমে শুক্র যৌন সুখ দিতে চায়। অষ্টমে শুক্র ভালো ভালো হসপিটালে ট্রিটমেন্ট করায়। অষ্টমে শুক্রওয়ালা মানুষ তারা কিন্তু ভালো চিকিৎসা পেয়ে থাকেন। জেনারেলি খুব দীর্ঘায়ু না হলেও মিডিয়াম আয়ু সম্পন্ন মানুষ হন এবং মৃত্যুটা সুখদায়ক হয়। খুব কষ্টদায়ক, খুব ভুগে যে মরছেন এরকম ব্যাপার হয় না জেনারেলি। কিন্তু অর্থনৈতিক দিক থেকে অষ্টমে শুক্র কিন্তু ডিস্টারবেন্স দেয়। এরা ভালো রেমেডি করেন, এরা ভালো অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন, কারণ অষ্টম ভাবে আমাদের যে সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি সেটা প্রকাশ পায় এবং শুক্র দেয় সেখানে পারফেকশন। নবমে শুক্র হায়ার এডুকেশন দেয়, ভালো গুরুর সঙ্গে, এবং কার্যকরী গুরু যে আপনার সমস্যাগুলো রিমুভ করতে সক্ষম, সেই রকম গুরুর হাতে আপনাকে নিয়ে গিয়ে ফেলবে। ভালো ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করায় নবমে শুক্র। নবমে শুক্র হঠাৎ করে ভাগ্যের ইমপ্রুভমেন্ট দিয়ে দেয়। নবমে শুক্রটা আলটিমেটলি বাচ্চা হওয়ার পরে বাবার ডেভেলপমেন্ট দেয়। দশমে শুক্র কর্মস্থল খুব ভালো, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি। দশমে শুক্র টাকা পয়সার দিক থেকে ইমপ্রুভমেন্ট দেয়। একাদশে শুক্র এটাও ভালো, কিন্তু একাদশে বৃহস্পতির মতো একাদশে শুক্র ওই অল্প অল্প করে টাকা দেয় না। একাদশে শুক্র কিন্তু অনেক টাকা দেয়, এবং সেই শুক্রটা যদি কম পীড়িত হয় সেই মানুষরা প্রচুর টাকা আয় করতে পারে এবং খুব বিলাসবহুল জীবন তারা যাপন করতে সমর্থ হয়। দ্বাদশে শুক্র এইটা ঘুমের জন্য খুব ভালো। দ্বাদশে শুক্রওয়ালা মানুষরা তারা ঘুমোতে ভালোবাসেন, ঘুমোতে ভালো পারেন, তাদের খরচের প্রতি নিয়ন্ত্রণ থাকে না, বিলাসিতা সংক্রান্ত ক্ষেত্রে তাদের খরচ হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা মোটামুটি সবাই এগুলো জানি। এবার তার পরবর্তী পর্যায়ে আমরা শুক্রের পরে চলে আসব শনিতে। শনি গ্রহটা হচ্ছে আমাদের যত রকম দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা সব কিছুর কারক গ্রহ হিসেবে আমরা শনিদেবকে রেখেছি। রাশিচক্রে সবচেয়ে বড় ভিলেন হিসেবে আমরা শনিদেবকেই রাখি। যদিও শনিদেব এতটা খারাপ নয়, কিন্তু শনিদেবের সঙ্গে ঢাইয়া, শনিদেবের সঙ্গে সাড়ে সাতি, শনিদেবের সঙ্গে দশা, এই সমস্ত বিষয় যুক্ত করে রাখা হয়েছে। শনির দৃষ্টি, তো এই সমস্ত মিলে রাখা হয়েছে। কিন্তু বেসিক্যালি শনিদেব হচ্ছে বাস্তবিকতার কঠোর প্রকাশকে সামনে নিয়ে আসে। আমরা যদি কেউ হচ্ছে ম্যাট্রিক্স সিনেমাটা দেখি ফার্স্ট পার্ট, আপনারা ম্যাট্রিক্স কেউ যদি দেখেন সেই ক্ষেত্রে দেখবেন যে পৃথিবী পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মেশিনরা মানুষকে একটা কম্পিউটার সফটওয়্যারের মধ্যে রেখে দিচ্ছে, কম্পিউটার প্রোগ্রামিং এর মধ্যে রেখে দিচ্ছে। এই কম্পিউটার প্রোগ্রামিংটার কারক গ্রহ হচ্ছে শুক্র, কিন্তু হার্ডওয়্যার যেটা আমরা বাইরে থেকে দেখছি, নিজের বাড়ির কম্পিউটারটা খুলে দেখবেন ওর মধ্যে ঝুল, মাকড়সা, প্রচুর অশান্তি ওর মধ্যে। তো ওইটা হচ্ছে বাস্তবিকতা। তাহলে ওই বাস্তবিকতা যেটাকে বাইরে থেকে টাচ করতে পারা যায়, তো যেটাকে আমরা বাইরে থেকে টাচ করতে পারছি সেই বাস্তবিকতা, সেইটাকে ইন্ডিকেট করছে আমাদের শনি। আর যে অনুভূতি, যে হচ্ছে মোহ মায়া তার মধ্যে আমরা রয়েছি, সেই জিনিসটা হচ্ছে শুক্র। ওখানে দুটো জিনিস বলা হচ্ছে ম্যাট্রিক্সে, একটা হচ্ছে বাস্তবিকতা আর একটা হচ্ছে মায়াজাল। এই মায়াজাল তার সেই কারক গ্রহ হচ্ছে শুক্র। সেখানে সমস্ত রকম বিলাসিতা, সমস্ত রকম খাদ্য, মজার জিনিস, সমস্ত রকম রস জীবনে যেগুলো লাগে ভোগ সব আছে। কিন্তু যখন বাস্তবিকতাতে আসছে তখন হচ্ছে আটা ময়দা ডাল মেশানো একটা স্যুপ, শরীরের যেটুকু প্রয়োজন শুধু সেইটুকু ওরা খাচ্ছে। ড্রেনের মধ্যে তারা বেঁচে আছে, কিন্তু তারা মনে করছে যে আমরা আছি একদম ঐশ্বর্যের মধ্যে। তাহলে বাস্তবিকতা আমাদের সামনে নিয়ে আসে শনি, আর যেখানে হচ্ছে গিয়ে মায়া, সেই বিষয়টাকে আমাদের সামনে নিয়ে আসে শুক্র। তাহলে আমি খাচ্ছি মুরগির মাংস, আমি সিদ্ধ মুরগির মাংস খেতে পারি, সেটাই আমার প্রয়োজন,
সেটাই আমার জন্য সবচেয়ে ভালো। মুরগির মাংস মশলা ছাড়া সিদ্ধ, কিন্তু আমি কি খাবো? আমি খাবো হচ্ছে গিয়ে পেশোয়ারি কাবাব। এই যে চিকেন স্যুপ থেকে চলে গেলাম পেশোয়ারি কাবাব, হয়ে গেল শুক্র, পরের দিন পেটটা খারাপ। এই যে শনি শুক্রের যে মায়া, তার রেজাল্ট, এই রেজাল্টটা এনে দিচ্ছে শনি। এই যে রেজাল্ট, আমি যে শুক্রের লোভে আকৃষ্ট হয়ে পেশোয়ারি কাবাব বা শামি কাবাব খেয়ে এসেছি, তার ফলে আমার সিস্টেমে যে ডিস্টারবেন্স হয়েছে, এই ডিস্টারবেন্সটা হচ্ছে বাস্তবিকতা, বাস্তবিকতার প্রকাশ, রোগের প্রকাশ, সেইটা দেবে হচ্ছে শনি। তাহলে আমার যে জীবনের যে কাঠিন্য, আমরা তো কাঠিন্য পছন্দ করি না। আমি চাইছি যে আমি বসবো হচ্ছে সোফার উপর, সোফার যে আরাম, ঝপ করে বসে পড়লাম, সেই আরামের কারক গ্রহ হচ্ছে শুক্র। কিন্তু বসলাম কিসের উপর? স্প্রিং এর উপর। তাহলে উপরের লেভেল, ওই লেভেলটা হচ্ছে, উপরের স্পঞ্জটা হচ্ছে মায়া। এই মায়াটা কে দিয়েছে? শুক্র। সোফাটাকে দেখতে সুন্দর, কিন্তু আমি আসলে কিসের উপর বসেছি? বসেছি আমি স্প্রিং এর উপর, যেটা হচ্ছে গিয়ে স্টেবিলিটি নেই, যেটা এরকম এরকম করছে। তাহলে সেই জায়গাটা যখন সেটা দাঁড়িয়ে আছে কার উপরে? একটা কাঠের পাটাতনের উপরে। তাহলে এই কাঠের পাটাতনটা হচ্ছে বাস্তবিকতা, যেটা স্টেবল, এর কারক গ্রহ হচ্ছে শনি। আর যখন স্প্রিং, তার উপরে একটা কাপড় পরলো, সুন্দর লাগছে, কারক গ্রহ চেঞ্জ হয়ে গেল শুক্র। তাহলে মোহ আর বাস্তবিকতা, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেইটা নিয়ে আসছে শুক্র আর শনি। এই বাস্তবকে যখনই আমাদের সামনে নিয়ে আসছে, তখন আমরা বাস্তবকে সবসময় মেনে নিতে পারছি না, তখনই হচ্ছে আমাদের কষ্টের কারক গ্রহ হচ্ছে শনি। আমাদের গ্রহ, প্রত্যেকটা গ্রহকে বিভিন্ন টাইপের কারকতার মধ্যে ফেলা হয়। যেমন হচ্ছে ধ্বংস বা বেদনাদায়ক ধ্বংস, তার কারক গ্রহ হচ্ছে শনি। অর্থাৎ পরিশ্রম, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, বাস্তবিকতা, জাজমেন্ট, এই সমস্ত বিষয়ের কারক গ্রহ হচ্ছে শনি। আমি একটু ড্রিঙ্ক করলাম, মদ টদ খেলাম, খেতে আমার খুব ভালো লাগলো, খাওয়ার পরে যদি আমি গাড়ি চালাতে পারি, তাহলে তো ভালো লাগার কোনো লিমিট নেই, মানে সে ভালো লাগাই ভালো লাগা, মানে বিশাল ভালো লাগা। তাহলে এই যে অনুভূতি, সেইটা হচ্ছে শুক্র। কিন্তু সেইটা হচ্ছে বেআইনি, সেটা জাজমেন্ট করবে কে? পুলিশ। যখন আমাকে পুলিশ ধরে ফাইনটা করে পয়সাটা নিয়ে নিল, তখন এইখানে পুলিশের অ্যাক্টিভিটিটা, সেইটা হচ্ছে গিয়ে স্যাটার্নিয়ান অ্যাক্টিভিটি এলো। পুলিশ শনি নয়, কিন্তু পুলিশ যে বিচারটা করে দিল, পুলিশ যে আমাকে কষ্টটা দিয়ে দিল, সেইটা হচ্ছে গিয়ে আমাকে দিল শনি। পুলিশের কারগ্রহ মঙ্গল, সেসব না, কিন্তু এই যে বিচার দিল, বিচারটা কে দিয়ে দিল? যে আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, তার জন্য শাস্তি পেলাম, আমার অন্যায়টা কম্পেনসেটেড হলো, আমার অন্যায়টা ব্যালেন্সড হলো। এই ব্যালেন্সটা করে দিল কে? শনি। এই যখনই আমাদের জীবনে ব্যালেন্স হবে, তখনই হচ্ছে গিয়ে আমাদের হবে কষ্ট। বাড়িতে ছিলাম, ছোটবেলা থেকে দিব্যি খাচ্ছিলাম, বাবা যত্ন আত্তি করছিল, মা রান্না করছে, বাবা খাওয়াচ্ছে, সব সুন্দর। যেই আমার দায়িত্ব এলো, আমাকে এবার লোড নিতে হবে, কর্ম আমাকেও করতে হবে, তখনই কষ্ট। বাবার হোটেলে খুব শান্তি, বাবার হোটেল থেকে যেই নিজের হোটেল তৈরি করব, সঙ্গে সঙ্গেই কষ্ট, কর্ম করতে হবে। এই যে কর্ম, রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা, কারক গ্রহ শনি। এবার এই কর্মের মধ্যে বিভিন্ন টাইপ রয়েছে। কর্ম করে আমি স্যাটিসফাইড, কর্মের কেবিনটা খুব সুন্দর, এসি ঘরে কাজ করছি, আর লেবারের কাজ করছি। যখনই ব্যাপারটার মধ্যে কষ্ট আসবে, শ্রম আসবে, প্রতিবন্ধকতা আসবে, শরীরের ক্ষয় আসবে, তখনই সেখানে অ্যাক্টিভেটেড হয়ে যাবে শনি। ভোগ করছি শুক্র, ত্যাগ করব শনি। শনির যে বিষয়, সেইটা হচ্ছে কি অনেক স্ট্রং, অনেক লং লাস্টিং। শনির স্টেবিলিটি অনেক বেশি। শুক্রের বাস্তবিকতার অভাব রয়েছে। শুক্রের যে প্রকাশ, সেটা অনেক বেশি আনন্দদায়ক, লাইক নেশা। যেহেতু আমরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, একটা জিনিস বলি, যখন একটা মানুষ পরিশ্রম করে কোনো আনন্দ পাচ্ছেন, সেই আনন্দটা হচ্ছে লং টার্মের জন্য। কিন্তু যখন শুক্রের থেকে আনন্দ পাচ্ছেন, যৌন তৃপ্তি, সেই যৌন তৃপ্তিটা হচ্ছে খুবই
স্বল্পকালীন, খুবই অল্প সময়ের তৃপ্তি, এবং সেই যে তৃপ্তি তাতে কিন্তু আলটিমেটলি হচ্ছে শরীরের ক্ষয়। তাহলে এই যে ক্ষয় সাধক তৃপ্তি, আনন্দ পাচ্ছি কিন্তু আলটিমেটলি ক্ষয় হচ্ছে, তার কারক গ্রহ হচ্ছে শুক্র। যখন ড্রিঙ্ক করা হচ্ছে, যখন মদ্যপান করছি নিষ্প্রয়োজনে, একটা মানুষ সে হচ্ছে কাশ্মীরে রয়েছে, একটা মানুষ ইউরোপে বরফের মধ্যে রয়েছে, তখন মদ তার জন্য উত্তাপক, তাকে শরীরে এনার্জি দেবে। এই এনার্জিটা যে দেবে সে তার কারক গ্রহ মঙ্গল, তখন মদ কিন্তু শুক্র তার মূল কারক নয়। আমাদের পাড়ার পেচো মাতাল, সে গিয়ে দোকান থেকে খানিকটা মদ কিনে এনে খেয়ে প্রচুর বাওয়াল করে দিল। এই যে ব্যাপারটা, এইটাতে কিন্তু তার কোনো প্রয়োজনীয়তা নেই। এইখানে তার কারক গ্রহ শুক্র এবং রাহু। এখানে কিন্তু তার শরীরের কি বলবো, শরীরের ডেভেলপমেন্ট হচ্ছে না, শরীরের প্রয়োজনীয়তার জন্য সে মদ খাচ্ছে না। তাহলে একটা ইউরোপিয়ান যখন বরফের মধ্যে বসে, বা একটা ভারতীয় যখন কাশ্মীরে বসে মদ খাচ্ছে, তখন তার সেটা রিকোয়ারমেন্ট, সেটা বিলাসিতা নয়, তাকে খেতে হবে, না হলে সে হয়তো বাঁচবেই না। তাহলে সেই যে রিকোয়ারমেন্ট, এইটা হচ্ছে গিয়ে মঙ্গল হিসেবে সে কাজ করবে, সেখানে কিন্তু বিলাসিতা নেই। আমার বোন গেছিল আউলিতে না কোথায়, সেখানে গিয়ে সে পুরো বরফের মতন জমে গেছিল, তার শরীর নীল হয়ে গেছে। এবার কাকা তাকে হচ্ছে গিয়ে ব্রান্ডি কিনে নিয়ে এসে খাইয়ে দিয়েছে। এবার সেই বোন, সে হচ্ছে সাত্ত্বিক মানুষ, যখন তার জ্ঞান এসছে এবার সে বমি করছে, মানে গলায় আঙ্গুল দিয়ে জল খেয়ে সে বমি করছে। তো সে কি করে নিজেকে শুদ্ধ করবে, তার শরীরে মদ স্পর্শ হয়েছে, তো সে ভয়ঙ্কর তার অবস্থা। তো তারপরে তাকে বুঝিয়ে টুজিয়ে বোঝানো হলো যে ও আর বেরোবে না, শরীরের মধ্যে মিশে গেছে, এবং ওটা একটা ওষুধ হিসেবে কাজ করেছে। তো যাই হোক, তাহলে যখনই বাস্তবিকতা কর্ম আমাদের সামনে আসবে, ত্যাগ আমাদের সামনে আসবে, তখন হচ্ছে শনি আসবে। ন্যায়, নীতি, শাস্ত্র, প্রাচীনতা, এই সমস্ত বিষয় তার মধ্যে শনি আসবে। যখনই আমাদের মধ্যে শীর্ণতা আসবে, ঠিক প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র পাচ্ছি, তখনই আমাদের ওপর শনির প্রভাব রয়েছে। এই শনি আমাদের অন্য গ্রহ দ্বারা প্রভাবিত হলে ভালো রেজাল্ট দিয়ে থাকে, শনি আবার নেগেটিভ প্ল্যানেট দ্বারা প্রভাবিত হলে খারাপ রেজাল্টও দিয়ে থাকে। শনিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে শনির মধ্যে দেখবেন একটা বেষ্টনী আছে, শনির একটা বলয় আছে। এই যে বলয় শনির মধ্যে রয়েছে, এটারও একটা তাৎপর্য জ্যোতিষের মধ্যে রয়েছে। বলয়টা হচ্ছে একটা সিস্টেম, বলয়টা হচ্ছে একটা নিয়ন্ত্রণ, একটা গণ্ডি। আমাকে যদি বেঁধে দেয়, এই আমি বেঁধে দিলাম, হাতে বালা পড়লাম, খাত করা। তো শনি সবসময় আমাদেরকে সিস্টেমের মধ্যে বাঁধতে চায়। সোশ্যাল সিস্টেমের মধ্যে ধর্ম রয়েছে, সোশ্যাল সিস্টেমের মধ্যে পরম্পরা, এই ব্যাপারটা রয়েছে, রিচুয়ালস রয়েছে। এই সমস্ত বিষয় যারা আমাদেরকে সোশ্যাল সিস্টেমের মধ্যে আটকে রাখে, তাকে কিন্তু আমরা শনি দিয়ে রিপ্রেজেন্ট করব। একটা মানুষ বড় হওয়ার পরে সে আর বাবা মার কথা শোনে না, আমার মতো মানুষ, তখন কিন্তু তারপরেও কিন্তু সে বউয়ের কথা শোনে, বউকে ভয়ও পায়। এটা কিন্তু পুরোপুরি আমার মতো মানুষ, বাকিদের কথা বলছি না। তাহলে এই যে নিজের গণ্ডি আমি অতিক্রম করব না, শালীনতার গণ্ডি অতিক্রম করব না, তার জন্য আমাকে একটা রিচুয়ালস এর মাধ্যমে আমাকে একটা সিস্টেমে বেঁধে দেওয়া হয়েছে। বিবাহের ফলে আমার বংশবৃদ্ধি হচ্ছে, বিয়ে করেছি আমি পুজো করে, সব কারকতা আলাদা, কিন্তু বিয়ের মাধ্যমে আমাকে একটা সোশ্যাল বন্ডিংস এর মধ্যে, সোশ্যাল একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ করে দিয়েছে। আমি চাইলে পরে আর একটা যদি প্রেম করি, তাহলে পরের দিন ঘরের সামনে ঝাঁটা নিয়ে রণরঙ্গিনী মূর্তি নিয়ে আমার ম্যাডাম দাঁড়িয়ে থাকবে। তো এই যে ঘটনাটা, আমার যে ভয়, এই ভয়ের কারক গ্রহ হচ্ছে শনি। যে কোনো রকম ফোবিয়া, তার কারক গ্রহ হচ্ছে শনি। যে কোনো রকম সিস্টেম, যে কোনো রকম বিষয়কে অ্যাডপ্ট করা, তার কারক গ্রহ হচ্ছে শনি। ওবিডিয়েন্ট সার্ভেন্ট, যে আমার কথা ছাড়া কোনো দিকে নট নরঞ্চরণ, তার কারক গ্রহ তিনি হচ্ছেন শনি। শনি দেবে ধৈর্য, শনি দেবে শালীনতা, শনি দেবে শীর্ণতা, শনি দেবে সূক্ষ্মতা, সমস্তই কিন্তু শনির আন্ডারে। যে কোনো জিনিসকে ব্রেক করতে পারে শনি। এইবার এই ব্রেক করতে পারে শুক্র,
কিন্তু শুক্রের ব্রেক আর শনির ব্রেকের মধ্যে তফাৎ রয়েছে। শনি কোনো সিস্টেমকে যদি ব্রেক করে তার মধ্যে কিন্তু নতুন করে সৃষ্টি করবার ক্ষমতা নেই। শনির প্রভাবে আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু প্রতিবাদ করে নতুন সৃষ্টি, নতুন নিয়ম, নতুন পদ্ধতি ইন্ট্রোডিউস করার ক্ষমতা কিন্তু শনির মধ্যে কম। এই ক্ষেত্রে তাকে অন্যের সাপোর্ট নিতে হয়, সেটা শুক্র হতে পারে, সেটা রবি হতে পারে, সেটা মঙ্গল হতে পারে, কিন্তু নিজের একার পক্ষে কিছু করা সেটা কিন্তু শনির পক্ষে মুশকিল। বাড়ি ভেঙে বাড়ি হচ্ছে, সেই বাড়ি কিন্তু আগের বাড়িটার মতনই হবে, সেই বাড়ির মধ্যে কিন্তু নতুনত্ব আসবে না। চেম্বার ভেঙে আমি চেম্বার করেছি, কিন্তু সেই চেম্বারের মধ্যে যে সেটআপ সেটা একই রকম আছে, যেখানে টেবিল সেখানেই টেবিল, যেখানে আমি সেখানেই আমি। এটা কিন্তু আমি দিক বা কিছু পাল্টাতে পারিনি, এইটা পাল্টাতে পারতো কে? সেটা হচ্ছে শুক্র। এখানে শনি কাজ করেছে, শনি কাজ করবার ক্ষেত্রে আমি কিন্তু পুরোপুরি পরিবর্তন করতে পারিনি, একটু চেঞ্জ হয়েছে, কিন্তু পুরো যে ফান্ডামেন্টাল আইডিয়া সেটা কিন্তু চেঞ্জ হয়নি। এই জায়গাটাতে শুক্র আর শনির মধ্যে তফাৎ রয়েছে। শনি সমাজের প্রয়োজনীয় অংশ, তাই ঝাড়ুদার যে তারও কারক গ্রহ শনি, যে আমার লেবার, যে আমার বৃত্ত, যে বিলাসিতায় অংশগ্রহণ করতে পারছে না, তাদের প্রত্যেকের কারক গ্রহ হচ্ছে শনি। যে মানুষটা ওবিডিয়েন্ট ভাবে কাজ করছেন তার কারক গ্রহ শনি। রাজা যখন তার রাজকর্তব্য পরিপূর্ণভাবে পালন করেন, তিনি যখন পুরোপুরি দায়িত্ব নিয়ে থাকেন, তার কারক গ্রহ হচ্ছে শনি। আমাদের শরীরকে যে ধারণ করে, আমাদের শরীরের অস্থি, তার কারক গ্রহ হচ্ছে শনি। অস্থির কাঠামো যদি না থাকে তাহলে আমরা হব মাংসপিণ্ড, না থাকবে শেপ, না থাকবে কিছু। এই যে এই দাঁত পড়ে গেলেই দেখবেন মুখের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন দাঁতগুলো যদি সামনে না থাকে, যে এই যে হাসছি, এই যে একটা মুখের শেপ রয়েছে, মুখটা 1 ইঞ্চি ছোট হয়ে যাবে দাঁত না থাকলে, পুরো মাথার যে এই ব্যাপারটা কুঁচকে যাবে। শরীরে যদি অস্থি না থাকতো তাহলে কিন্তু শরীরের আকৃতি অবয়ব থাকতো না। তাহলে মূল কাঠামো, যার উপরে সিস্টেম দাঁড়িয়ে রয়েছে, তার কারক গ্রহ হচ্ছে শনি। একদম বেস, ভূমিতে যে অংশটা প্রথিত আছে, তার কারক গ্রহ হচ্ছে শনি। গ্রাসরুট লেভেলের যত কর্মচারী রয়েছে, যারা পরিশ্রম করবে, যারা সেটআপকে এগিয়ে নিয়ে যাবে, তাদের কারক গ্রহ হচ্ছে শনি। শনির মধ্যে শনির আরাধ্যা দেবী তিনি হচ্ছেন দেবী দক্ষিণা কালী। এক্ষেত্রেও কিন্তু শনির এই দক্ষিণা কালীর যে এক্সপ্রেশন, সেখানেও আমরা স্যাটার্নিয়ান এফেক্টকে পাই। এখানে যে ক্রমশ বিবর্ধিত হচ্ছে দক্ষিণা কালীর যে শরীরে আমরা দেখতে পাই যে ওই মুন্ডুগুলো রয়েছে, এই মুন্ডু, হাত, এগুলো তো সমস্তই হচ্ছে গিয়ে প্রতীকী। তো এই করকাঞ্চি মালা মানে হচ্ছে হাতের এই কি বলে, হাতটা থাকে না শনির কোমর, সরি মা কালীর কোমরে হাতগুলো থাকে না, তো হাত দিয়ে তো আমরা কর্ম করি, তো মা কালীর কোমরে যে হাতগুলো থাকে তার মানে হচ্ছে মা কালী আমাদের কর্মকে ধারণ করেন, আমাদের কর্মটাকে তিনি ধরে থাকেন। 51টা মুন্ডমালা, মুন্ড মানে হচ্ছে নির্যাস, আমাদের যে চিন্তা শক্তি। মাথা মানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে মূল অংশ, সেই মূল অংশকে দেবী ধারণ করেন। এটা হচ্ছে গিয়ে শনির মধ্যে রয়েছে। শনি কিন্তু নিখাদ, শনির মধ্যে কোনো মলিনতা, কলুষতা কিচ্ছু নেই। কারোর লগ্নে রয়েছে শনি, লগ্নে পজিটিভ ভাইব্রেশন দিয়ে যদি শনি থাকে, সে বেচারা প্রেম করে উঠতেই পারবে না, সে মানুষটা চাইলে পরে মিথ্যে কথা বলতেই পারবে না। পীড়িত যদি শনি না হয়, লগ্নে বসে রয়েছে, যতই চেষ্টা করুক সে খারাপ কাজ করতেই পারবে না, কারণ শনির মধ্যে পিওরিটি রয়েছে। যেটা আমরা বললাম যে দক্ষিণা কালীর, দেবী দক্ষিণা কালীর যে মুন্ডমালা বলুন, কর্ম বলুন, এবার যখন হাত রয়েছে, তখন হাতের সঙ্গে যখন বাকি অংশটাকে আমি বাদ দিচ্ছি, তখন সেটা কিন্তু পুরোপুরি নিষ্কাম কর্ম হচ্ছে। মস্তিষ্ককে যখন আমি আলাদা করে দিচ্ছি, তখন নির্যাস, মূল অংশ, সেটা তিনি ধারণ করছেন। মস্তিষ্ক বা মুন্ডুগুলোর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে 51টা অক্ষর, 51টা বর্ণ, সেটাও হচ্ছে গিয়ে দেবী দক্ষিণা কালী তার আর কি
তিনি সেগুলোকে প্রকাশ করেন। তো সেই হিসাবে আমরা যাচ্ছি না। তাহলে যেখান থেকে কষ্ট আসতে পারে সেই বিষয়গুলোকে ইন্ডিকেট করে শনি। ভয় হতে পারে, কষ্ট হতে পারে, শ্রম হতে পারে, ব্যথা হতে পারে, ধৈর্য হতে পারে। ধৈর্য কিন্তু একটা পজিটিভ গুণ, কিন্তু কখন ধৈর্য ধরতে হবে? যখন মেটেরিয়াল পাচ্ছি না, যখন বিষয় পাচ্ছি না, তখন আমাদের বুঝতে হবে যে আমরা ধৈর্য ধরতে হবে। আমার টাকার দরকার, বাড়িটা করব, সুন্দর বাড়ি, টাকা নেই, টাকা নেই তাই বাড়ি করতে পারছি না, ধৈর্য ধরতে হয়েছে। এই যে ধৈর্য ধরতে হয়েছে তার কারণ হচ্ছে অভাব। এই অভাবের কারণ গ্রহ হচ্ছে শনি। আমি একটা কাজ করব, আমাকে 50 বার পড়তে হচ্ছে, আমি পড়াশোনা করছি, 50 বার পড়তে হচ্ছে, 50 বার ধৈর্য ধরে পড়ছি। ধৈর্য এই যে একবারে মুখস্থ হচ্ছে না, 50 বার পড়তে হচ্ছে ধৈর্য ধরে। তাহলে এই যে একবারে হচ্ছে না, তার কারণে আমাকে কষ্ট করতে হচ্ছে। তাই জন্য ধৈর্যের কারক গ্রহ হচ্ছে শনি। শনির মধ্যে রয়েছে ত্যাগ। কি ত্যাগ? বাহ্যিক বিষয় সকল ত্যাগ। এটা সংসার হতে পারে, এটা বন্ধুবর্গ হতে পারে, এটা ম্যারিড লাইফের পার্টনার হতে পারে, এটা সন্তান হতে পারে। এবার যদি কারো সপ্তমে শনি থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে এই মানুষটার মধ্যে একটা একা থাকবার প্রবণতা আছে। এবার সেই শনিটা যদি পীড়িত না হয় তাইলে কিন্তু ডিভোর্স হবে না। কিন্তু সেই শনি যদি পীড়িত হয়, শনি রাহু বসে আছে, শনি বসে ত্যাগ সৃষ্টি করছে, আর রাহু বসে খিটখিটে বিহেভিয়ার সৃষ্টি করছে। ত্যাগ করে চুপচাপ বসে আছে তা মোটেই নয়। এ হচ্ছে গিয়ে যেই রাহু চলে এলো, সঙ্গে সঙ্গে খিটির 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 অশান্তি, সমস্যা, কন্টিনিউয়াস ডিস্টারবেন্স এবং কন্টিনিউটি রাখছে। একা শনি আছে, চুপচাপ এক কোনায় বসে আছে, অফিস থেকে এলো, নিজের বই নিল, নিয়ে পড়তে বসে গেল, কোনো দিক বিদিক জ্ঞান শূন্য। এইবার সেখানে রাহু এসে বসলো, রাহু এসে বসে ওইটা করনি কেন, এটা হয়নি কেন। এবার উল্টো দিকের লোকটা সেও রিয়াক্ট করতে শুরু করবে। এই যখন শনি রাহু যুক্ত হবে, শনি রবি কম্বাইন্ড হবে, তখন হচ্ছে গিয়ে এই ধরনের পীড়া দেখতে পাওয়া যাবে। শনি দুস্থানস্থ হতে পারে, শনি শত্রু ক্ষেত্রে গিয়ে বসতে পারে, তখন শনি পীড়িত হবে। শনি ইন্ডিকেট করে কর্তব্য নিষ্ঠা, কর্তব্য পরায়ণতা, দায়িত্ববোধ, ন্যায় পরায়ণতা, প্রত্যেকের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। শনি ইন্ডিকেট করে প্রত্যেকের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এইটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যখনই একজন মানুষ এসে কারোর প্রতি পার্সিয়ালিটি করছে না, তখন তার কারক গ্রহ হিসেবে আমাদেরকে শনিকে নিতে হবে। এবার শনি যদি আমাদের চন্দ্রের সঙ্গে যুক্ত হয়, এটা এক প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে শনি কিন্তু পীড়িত হয় না, বরঞ্চ চন্দ্র পীড়িত হয়। মনের মধ্যে শনি প্রভাব বিস্তার করবার চেষ্টা করে। এবার এই শনি চন্দ্র যোগ বা কম্বিনেশন গুলো, এগুলোতে আমরা পরে আসবো, খুব জটিল। ইন জেনারেল একটু ডিপ্রেসিভ মেন্টালিটি আসতে চায়, একা থাকবার মানসিকতা বাড়ে, আর হচ্ছে গিয়ে একটা বিষয় যে কিছুই ভালো লাগছে না, কেউ আমার কথা শোনে না, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়। ভীতি থাকে, ফোবিয়া। ফোবিয়া ছাড়াও সিস্টেমের প্রতি ভয়, যে আমাকে ধর্ম মেনে চলতে হবে, না হলে আমি বিপদে পড়ব, এই ধরনের বিষয়গুলো, এগুলো শনি ইন্ডিকেট করে। প্রাচীন জিনিসের প্রতি অ্যাট্রাকশন, ঐতিহ্য, বাড়ির যে ঐতিহ্য সেটা মেনে চলতে হবে, পরম্পরা, এই বিষয়গুলো সমস্তই হচ্ছে গিয়ে শনি ইন্ডিকেট করে। আমাদের জ্যোতিষ করবার জন্য সাবকনশিয়াস মাইন্ডের বিকাশ, তার সঙ্গে সঙ্গে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, এই দুটো জিনিসকে কম্বাইন করতে হবে। এই শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, শাস্ত্রকে মানা, এই জিনিসটা কিন্তু শনি ইন্ডিকেট করবে। এর সঙ্গে সঙ্গে শনি দাসত্ব, পরিশ্রম সাপেক্ষ কর্ম, কার্পণ্য, মিতব্যয়িতা, হিসেব নিকেশ করে চলা, এই সমস্ত বিষয়গুলোকে শনি সবসময় ইন্ডিকেট করবে। বাহ্যিক জগতে শনি ভারী জিনিসপত্র, মাটির জিনিসপত্র, লোহার সহজ সরল যন্ত্রপাতি, কোদাল, বেলচা,
এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে। যে কোনো ধর্মগ্রন্থ, যে কোনো প্রাচীন পুস্তক, সেগুলো হচ্ছে শনির দ্বারা নির্দেশিত হয়। বিদেশি ভাষা, সেটাও কিন্তু শনির মধ্যেই পড়ে। সমস্তটাই হচ্ছে গিয়ে শনির কন্ট্রোলে পড়ে। আজকে হবে না, ওকে 10টার পরে। তাহলে শনি যদি আমাদের লগ্নে থাকে, শনি প্রথমেই মানুষটাকে পরিশ্রমী করার চেষ্টা করে। পরিশ্রমী করার চেষ্টা না করলেও লোকটা পরিশ্রম করতে বাধ্য হয়। লোকটা সহজে পাপ করতে যেতে পারে না, ব্লকেজ আসে জীবনে, ভগবানকে ডাকতে বাধ্য করে শনি। যেহেতু ব্লকেজ চলে আসবে, তখন কিন্তু সে চাইলে পরেও অকাজ কুকাজ করতে পারবে না, তাকে ধৈর্য ধরতেই হবে। এবার যত বয়স হবে ততই হচ্ছে গিয়ে শনি আমাদেরকে ফল প্রদান করতে পারবে। শনি প্রথম দিকে যে স্ট্রাগল দেবে, প্রথম দিকে যে ভয় ট্রাবল দেবে, সেইটার রেজাল্ট, সেইটা কিন্তু শনি বয়সকালে দেবে। অর্থাৎ একদম যে ফল হবে না তা কিন্তু নয়। শনির অ্যাক্টিভেশন এজ মোটামুটি 45+, তো তারপর থেকে সেই শনি কিন্তু ফল দিতে শুরু করবে। শনি প্রচন্ড পরিশ্রমী করাবে। শনির পরিশ্রম সাকসেসফুল হবে যদি একাদশ, পঞ্চম ইত্যাদি ভাবে কিছু ভালো গ্রহ থাকে। লগ্নে শনি আছে, বলছি খুব কষ্ট করবে, দেখলেন কিছু কষ্ট নেই জীবনে, তার মানে কি হতে পারে? তাহলে একাদশ, পঞ্চম, নবম এই ভাবগুলোতে ভালো গ্রহরা বসে আছে। একজন মানুষের দেখলেন তার হচ্ছে গিয়ে মকর রাশি, লগ্নে শনি বসে আছে, তো দেখা গেল যে তার জীবনে কোনো কষ্ট টষ্ট কিছুই নেই। দেখা গেল তার কুণ্ডলিতে দশমে শুক্র বসে আছে, তাহলে তার কর্মের জায়গাটা, সেই জায়গাটাতে পরিশ্রম করতে হচ্ছে না, সে অটোমেটিক্যালি একটা সাপোর্ট পাচ্ছে। তাহলে প্রেডিকশন কিন্তু করবেন কম্বাইন্ড প্রেডিকশন, একটা গ্রহের উপর রেসপেক্টে প্রেডিকশন ভুল হতে পারে। একটু দেখে বিচার করে আমরা প্রেডিকশনে যাব, আমরা শিখব, আমরা অনেকেই আছি, আমরা আস্তে আস্তে বিষয়গুলো শিখব। যদি লগ্নে শনি থাকে, সে নিয়ম মেনে চলতে পছন্দ করে, একটু কৃপণ হয়, অনেস্ট, সত্যি কথা বলতে ভালোবাসে, কিন্তু তার মধ্যে অতৃপ্তি থাকে। শনির কাজ অতৃপ্তি নয়, কিন্তু অতৃপ্তি থাকে। থাকার কারণ হচ্ছে তার যে চাহিদা, শনি সেই চাহিদাকে কখনোই পূর্ণ হতে দেয় না। সেই যে চাহিদা পূরণ না হওয়ার কারণে অতৃপ্তি, সেই অতৃপ্তি শনির মধ্যে থাকবে। তাহলে রাহুও অতৃপ্তি দেবে, শনিও অতৃপ্তি দেবে। শনির অতৃপ্তি আর রাহুর অতৃপ্তির মধ্যে পার্থক্য আছে। শনির শনির যে অতৃপ্তি, তাতে সে বলছে হা কপাল, হা কপাল, হা কপাল। আর রাহুর যে অতৃপ্তি, সেই অতৃপ্তিতে সে কিন্তু ওইসব অত চাপ নেবে না, সে অতৃপ্তি মেটানোর জন্য কাজে নেমে পড়বে। রাহুর লগ্নে রাহুওয়ালা লোক অনেক বেশি অ্যাক্টিভ, লগ্নে শনিওয়ালা লোক অনেক বেশি নিষ্পৃহ, সেখানে কিন্তু অ্যাক্টিভিটি অনেক কম। লগ্নে রাহু আর লগ্নে শনি, লগ্নে শনি অদৃষ্টবাদী, সে বলে ভগবান দেয়নি, ও দেয়নি, এই পাইনি, এই পেলে ওই করতাম। আর রাহু বলছে এটা পাইনি তো ওটা পেয়ে দেখাবো। শনির মধ্যে কিন্তু পেয়ে দেখাবোর ব্যাপারই নেই। শনি বলছে না, পাইনি পাইনি আর কি করব, আমার কপালটাই খারাপ। লগ্নে শনি পরিশ্রমী, লগ্নে শনি খুব ভালো আধ্যাত্মবাদী, লগ্নে শনির মধ্যে প্রচুর ইনটিউশন পাওয়ার থাকতে পারে, লগ্নে শনি অটোমেটিক্যালি প্রচুর শাস্ত্রজ্ঞ মানুষ হতে পারে, তার ভাবনা চিন্তার মধ্যেই শাস্ত্রের প্রকাশ। কিন্তু লগ্নে শনি ক্রিয়েটিভিটিটা শেষ করে দেবে, সে নতুন কিছু করতে পারবে না। লগ্নে শনি কিন্তু ক্রিয়েটিভিটিকে ব্লক করে দেবে। যা চলছিল তাকেই ফলো করা, নতুন কিছুতে আমি যেতে পারবো না। নতুন জিনিস মানেই খারাপ, ট্র্যাডিশনাল জিনিস মানেই ভালো, এই ব্যাপারটার মধ্যেই সে থাকবে। সে যতই পয়সা হোক, সে বলবে আমিও বাংলা মিডিয়ামে পড়েছি, আমার শিশুও বাংলা মিডিয়ামে পড়বে। কিন্তু আগের বাংলা মিডিয়াম আর এখনকার বাংলা মিডিয়ামের মধ্যে যে বিবর্তন হয়েছে, সেইটাকে কিন্তু সেই লোক মেনে নেবে না। শনি প্রভাবিত লোকরা তারা চেষ্টা করবে ওই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে না যাওয়ার। তারা বলবে আমি এই এমনি ফোনটাতেই ভালো আছি।
এইগুলো হচ্ছে গিয়ে শনির নেগেটিভিটি। কিন্তু ওভারঅল শনি লগ্নে থাকা খারাপ নয়। এই মানুষগুলো, এদের মধ্যে স্পিরিচুয়ালিজম থাকে, একটু একাকিত্ব প্রেমী হয়, এরা একটু খিটখিটে, একটু রাফ, একটু ড্রাই হয়, কিন্তু লোকগুলো অনেস্ট এবং পরিশ্রমী। আর একটা জিনিস হচ্ছে গিয়ে লগ্নে শনিযুক্ত লোক কোনোদিন আপনার জন্য অশুভ কামনা করবে না। এ চাইবে যে আমি যেমন আছি আছি, বাইরের লোক যেমন আছে থাক, কেউ কাউকে জ্বালাতে যাচ্ছি না। দ্বিতীয় শনি পয়সা কড়ির ক্ষেত্রে একটু ব্লকেজ, রুক্ষ কথাবার্তা, এইরকম ব্যাপার। দ্বিতীয় শনি পারিবারিক অর্থ প্রাপ্ত হয় এবং সেই অর্থ নষ্টও করায়। দ্বিতীয় শনি থাকলে পরে কিপটে টাইপের একটু মেন্টালিটি তৈরি হয়। জেনারেলি দাঁতে ব্যথা, মুখের মধ্যে একটা রাফনেস, শুষ্কতা, এই ব্যাপারগুলো দ্বিতীয় শনি নিয়ে আসে। কিন্তু দ্বিতীয় শনিওয়ালা লোকের মধ্যে প্রেডিকশন করবার ক্ষমতা মারাত্মক, যা বলে মোটামুটি লাগিয়ে দেয়। দ্বিতীয় শনি থাকলে কথাবার্তা দেরিতে শুরু করার একটা টেন্ডেন্সি থাকে। দ্বিতীয় শনি রিলেটিভ সার্কেলকে ছোট করতে থাকে। দ্বিতীয় শনি রিলেটিভদের থেকে আলাদা করবার চেষ্টা করে, পরিবার পরিজনের থেকে সেপারেট করবার চেষ্টা করে, আক্কেল দাঁত, গজ দাঁত এই সমস্ত নিয়ে আসবার চেষ্টায় আসে। অ্যাক্টিভেশন পিরিয়ড আমরা পরে বলবো, সমস্তগুলোই আমরা বলবো, একদম সিলেবাসে আসবো। তৃতীয় যদি শনি আসে, সেই ক্ষেত্রে পরবর্তী অনুজ জন্মানোর ক্ষেত্রে ব্লকেজ নিয়ে আসে। সন্তান মানে বাবা মার পরবর্তী সন্তান, সেই ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়। ইন জেনারেল দ্বিতীয় পরবর্তী ভ্রাতা ভগ্নী এদের সঙ্গে সম্পর্কে কিছু সমস্যার সৃষ্টি করবার চেষ্টা করে তৃতীয় শনি। তৃতীয় শনি বিদেশ যাত্রার জন্য ভীষণ অনুকূল। তৃতীয় শনি গৃহত্যাগের জন্য ভীষণ অনুকূল। তৃতীয় ভাবটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তৃতীয় ভাব যখনই বিচার করবেন, তৃতীয় ভাব হচ্ছে অষ্টম ভাবের অষ্টম ভাব। তাহলে তৃতীয় শনি সাধারণভাবে জাতককে দীর্ঘায়ু করে। তৃতীয় শনি নিজের থেকে লো কোয়ালিটির পরিবারে বিয়ে দেওয়ার চেষ্টা করে। তৃতীয় শনি সে হচ্ছে গিয়ে ঐতিহ্যশালী পরিবারে বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে লো স্ট্যাটাসে বিয়ে দেওয়ার দিকে নিয়ে যায়। তৃতীয় শনি ফ্রোজেন শোল্ডার, তৃতীয় শনি টেনিস এলবো, তৃতীয় শনি হাতের কবজিতে ব্যথা, কোনো না কোনো সময় হাতের এই সমস্ত অংশে ব্যথার একটা প্রবণতা, আঘাত প্রাপ্তির সম্ভাবনা, সেগুলোকে ইন্ডিকেট করে। এবং সেইটার হচ্ছে কনসিস্টেন্সি, অনেক দিনের জন্য ব্যথা, সেই ব্যথা কিন্তু সারছে না। তৃতীয় ভাব ইন্ডিকেট করে আমাদের লিম্বস, মানে আমাদের অঙ্গ, হাত পা এই সমস্ত। তো পায়ে হাতে ব্যথার সম্ভাবনা, গ্রোথ পেইন, এইগুলো দেয় তৃতীয় শনি। তৃতীয় শনি বিবাহিত জীবনে ছোটখাটো সমস্যা দেওয়ার চেষ্টা করে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে বনিবনার অভাব, সেইটা দেয় তৃতীয় শনি। কিন্তু এই তৃতীয় শনি পরকীয়া প্রেমকে বাধা দেওয়ার চেষ্টা করে। তৃতীয় শনি অবৈধ প্রেমকে আটকে দেয়। আপনি এমন একজনকে প্রেম করলেন যে হচ্ছে গিয়ে আপনার থেকে লো কোয়ালিটির লোক, সেই তৃতীয় শনি কিন্তু আপনাকে আটকাবার চেষ্টা করবে। লো কোয়ালিটিটা মানে কোথায়? অর্থনৈতিক দিক থেকে নয়, এইটা হচ্ছে জাতপাত। মানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ব্রাহ্মণ আর বিয়ে প্রেম করছি, দেখা গেল একজন অব্রাহ্মণের সঙ্গে, যাকে সমাজ বা তার পরিবার ডিস্টার্ব করতে পারে। তো সেই জায়গাটাতে তৃতীয় শনি কিন্তু ব্লকেজ নিয়ে আসবে। যখনই সমাজ স্বীকৃতির অভাব, তৃতীয় শনি প্রেমের ক্ষেত্রে দেবে বাধা, সেই প্রেম কিন্তু দাঁড়াবে না। চতুর্থে শনি গৃহ অশান্তি, বড়সড় পুরনো বাড়ি, বাড়িতে ড্যাম্প, বাড়িতে ড্যামেজ, উইপোকা থাকবার বিশাল সম্ভাবনা। যদি উইপোকা নাও থাকে, ড্যাম্প, এর থেকে চতুর্থে শনি থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল, ড্যাম্পের থেকে। বাড়িতে কাঠের ফার্নিচার, তাতে ঘুন পোকা ধরবার সম্ভাবনা সেটা থাকবে। এই ক্ষেত্রে শনি যদি খুব স্ট্রং হয় বা শনি যদি সুফলদাতা হয়, অন্য শুভ গ্রহের দ্বারা, বিশেষ করে বৃহস্পতি মঙ্গল এদের দ্বারা প্রভাবিত হয়, তাহলে অনেক বড়
গাছপালা যুক্ত উদ্যান যুক্ত বাড়ি নির্দেশ করে। সেই বাড়িতে একদম হেভি বাড়ি, বড় সড়ো বাড়ি, তার মধ্যে লন থাকবে। বাড়িটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো হবে না, বাড়িতে একাধিক লোকজন থাকবে। চতুর্থে শনিও বিদেশ যাত্রাকে নির্দেশ করে। তৃতীয় শনি বিদেশ যাত্রা আর চতুর্থে শনির বিদেশ যাত্রার মধ্যে একটা তফাৎ আছে। তৃতীয় শনির বিদেশ যাত্রায় বাড়ির লোকরা চায় লোকটা ফিরে আসুক। চতুর্থে শনির বিদেশ যাত্রায় বাড়ির লোকটা বা নিজে এরা উভয়ই চায় যে না ফিরতে পারলেই ভালো, ও বাইরে আছে আছে গেছে গেছে বিদায় হয়েছে ভালো হয়েছে। পঞ্চমে শনি, এইটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে ব্লকেজ, এডুকেশনে ইয়ার লস, ডিস্টেন্স এডুকেশন, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে। সন্তানের ক্ষেত্রে পঞ্চমে শনি বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সন্তানের ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করে, ডিলে করে, এই সমস্ত ঠিক, কিন্তু সন্তান হয়, সন্তান হবে না এরকম নয় ব্যাপারটা। পঞ্চমে শনি সন্তানকে নষ্ট করে দেয় না, সন্তানকে ডিলে করায়। পীড়িত হলে পরে নষ্ট করাতেই পারে, কিন্তু ইন জেনারেল শনি কিন্তু নাশ করে না। এরপরে হচ্ছে ষষ্ঠে শনি। ষষ্ঠে শনি মানেই সে হচ্ছে লড়াকু, সে কিন্তু সবকিছু ভেঙে চুরে যেতে পারবে, তাকে আটকানো মুশকিল। শনি হচ্ছে খুব বড় গাছের কারক গ্রহ, যে গাছটা হচ্ছে কাষ্ঠল, যার মধ্যে কাঠ রয়েছে, তার কারক গ্রহ শনি। কিন্তু সেই গাছ যখন ফল দেবে, সেই ফলের কারক গ্রহ শনি নয়। সেই গাছ যখন ফুল দেবে, তার কারক গ্রহ শনি নয়, সেগুলো হচ্ছে গিয়ে চেঞ্জ হবে। কিন্তু কাষ্ঠল উদ্ভিদ, তার কারক গ্রহ শনি। এবার এই শনিকে যদি আমরা ষষ্ঠে পাই, রজত কনসেন্ট্রেশন কমছে, কনসেন্ট্রেট করতে হবে। এই শনিকে যদি আমরা ষষ্ঠে পাই, তাহলে পরে কি হবে, আমাদের মধ্যে লড়াই করার টেন্ডেন্সি বাড়বে। কখন লড়াই করতে হবে? লড়াই কাকে করতে হয়? আমার জীবনে যখন প্রতিবন্ধকতা আসবে তখনই আমাকে লড়াই করতে হবে, আদারওয়াইজ আমি লড়বো না। আমি টাকা চাইছি বাবার কাছে, বাবা টাকা দিয়ে দিচ্ছে। আমি চাকরি করতে গেলাম, চাকরি এমনি এমনি পেয়ে গেলাম, তাহলে আমার কোনো লড়াই করতে হলো না। কর্মক্ষেত্রে আমাকে সবাই বলছে যে কোনো সমস্যা নেই, তুমিই সবচেয়ে ভালো, এক্ষেত্রে কোনো লড়াই নেই। কিন্তু যখনই অবস্ট্রাকশন আসবে, তখনই তাকে রিমুভ করবার প্রয়োজনীয়তা অনুভূত হবে। যখন পক্ষ বিপক্ষ দুটো আসবে, তখনই হবে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব তখনই আসবে যখন আসবে প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতাকে অতিক্রম করবার দ্বন্দ্ব। তাহলে এই প্রতিবন্ধকতার কারক গ্রহ শনি, এবং কনসিস্টেন্সি, অনেক দিন ধরে লড়াই করতে পারবো, সেইটার কারক গ্রহ হচ্ছে শনি। সে যখন ষষ্ঠে অবস্থান করছে, ষষ্ঠ ইন্ডিকেট করে কম্পিটিশন। তাহলে ষষ্ঠে শনি সে আমাদেরকে লড়াকু করবে এবং লড়াইটাকে কন্টিনিউ করবার ক্ষমতা দেবে। আমার সঙ্গে আজকে ঝামেলা হলো মুনমুন ম্যাডামের। মুনমুন ম্যাডাম বলল আর ক্লাস করব না, আর স্যারের ক্লাসে ঢুকবই না, এটা হতে পারে। আর মুনমুন ম্যাডাম এটাও ভাবতে পারে যে স্যারের ক্লাসে ঢুকবো, বেশি করে পড়বো, স্যারের মাথাটা খারাপ করে দেবো প্রশ্ন করে করে। তো এই যে প্রথম ভাবনাটা হচ্ছে চন্দ্রের ভাবনা, যে আর ওদিকে যাব না, ধাক্কা খেয়েছি, আমি ধাক্কা খেলেই দিক পাল্টে নেব। শনির ভাবনা, সে হচ্ছে কি ধাক্কা খেয়েছি তো কি হয়েছে, আবার লড়বো, আবার ধাক্কা খাবো, আবার লড়বো, কারণ কন্টিনিউইটি থাকছে লং টার্মের জন্য। ব্যাপারটা এখানে পার্থিব ব্যাপার রয়েছে, এখানে বাস্তবিকতা রয়েছে, ও পিছিয়ে আসবে না। মূল উদ্দেশ্য শেখা, সেই শেখার যে মূল উদ্দেশ্য, সেটাকে শনি বিসর্জন দেবে না। তাই জন্য কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি লড়াই করতে হবে, এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে শনি দেবে। একটু বোরিং ব্যাপারটা, কিন্তু তাহলে পরেও আমরা হচ্ছে গিয়ে করতে হবে, ভালো লাগবে। রেকর্ডিং গুলো পরে শুনবেন, আমাদের আর কি কার্যকরী হবে। পরিশ্রমটা অবশ্য আমারই বেশি হবে। এরপরে হচ্ছে সপ্তমে শনি, ব্যবসা ক্ষেত্রে বলুন বা প্রতিবন্ধকতা এনে দেবে ইন্টারাকশনের ক্ষেত্রে। সপ্তম ভাবটাকে আমরা বলি
হাউস অফ ইন্টারাকশন, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের যখন আদান প্রদান হচ্ছে, এই আদান প্রদান হতে পারে বাস্তব জগতের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, সমাজের সঙ্গে, পরিবারের সঙ্গে। এই যখনই ইন্টারাকশন হচ্ছে সেই ঘরটা হচ্ছে শনির ঘর, সরি সপ্তম ভাব। সেখানে যখন শনি বসবে তখন দেওয়াটা হবে বেশি, নেওয়াটা হবে কম। অর্থাৎ ব্যবসায় মাল দিচ্ছি বেশি, টাকার রিটার্ন আসছে কম। এইটাকে যদি আমি কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারি দীর্ঘ সময় ব্যাপী, সেই ক্ষেত্রে রিটার্নের পরিমাণ বাড়বে, সেই ক্ষেত্রে আমাদের ফল আমরা পাবো। সেই ক্ষেত্রে আবার সেই অ্যাক্টিভেশন পিরিয়ডের ব্যাপারটা চলে আসছে। শনির ক্ষেত্রে মোটামুটি 45+ ধরে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা বলুন, বিবাহিত জীবনের শান্তি বলুন, এই সমস্ত বিষয় যেগুলো আমরা সপ্তম ভাব থেকে দেখি সেগুলো ডিলেড হবে। এইবার যদি আপনি বলেন যে ব্যবসায় বাধা, টাকা পাচ্ছি না, টাকা আসছে না, শনি আপনাকে ডিলে করাচ্ছে, এইটাকে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে শনি রেজাল্ট দেবে। আর যদি সরে আসেন তাহলে বলবেন সব কাজে বাধা, কোনো কাজই হয়েও হয় না। রেজাল্টটা হচ্ছে গিয়ে আপনার আরেকটু এটা হচ্ছে মানে আমাদের বক্তব্য হবে যেটা, সেটা হচ্ছে আরেকটু ধৈর্য ধরতে হবে। কতক্ষণ? যতক্ষণ না পারফেক্ট রিটার্ন আসছে। চাকরি পাবো, চাকরি পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি পুরোপুরি এফোর্ট দিচ্ছি না। কেউ আছে যে আমার থেকে বেশি এফোর্ট দিচ্ছে, তাহলে যে বেশি এফোর্ট দিচ্ছে সে শনিকে অ্যাক্টিভ বেশি করিয়েছে, তাহলে তার কাছেই আসবে চাকরের কাজটা। শনি তো চাকরের কারক গ্রহ, বৃত্তের কারক গ্রহ হচ্ছে শনি। তাহলে যখন আমি চাকরি পাচ্ছি না তার কারণ হচ্ছে আমি আমার এফোর্ট পুরো দিচ্ছি না, বা যতটা এফোর্ট দিচ্ছি সেটা সাফিসিয়েন্ট নয়। যে পাচ্ছে তার এফোর্টটা হচ্ছে সাফিসিয়েন্ট। এই যে পর্যাপ্ততা, পর্যাপ্ততার কারক গ্রহ হচ্ছে শনি। পরিশ্রম, তার কারক গ্রহ হচ্ছে শনি। এই ক্ষেত্রে রেজাল্ট কারোর ক্ষেত্রে দ্রুত আসবে, কারোর ক্ষেত্রে দেরি করে আসবে। যার ক্ষেত্রে শুক্রটা বেটার সেই ক্ষেত্রে রেজাল্টটা তাড়াতাড়ি আসবে, যার ক্ষেত্রে শুক্র পীড়িত তার রেজাল্ট আসবে দেরিতে। এই জায়গাগুলো বুঝে আমাদেরকে ফলাদেশ করতে হবে। আচ্ছা, সপ্তম ভাবে শনি দিক বলি হয়। সপ্তম ভাবে শনিকে দিক বলি বলা হচ্ছে, তার লজিকটা কি? আমাদের পূর্ব দিক, তার দিকটা আমরা যখন লগ্নের সময় আমরা পূর্ব দিকে তাকাই তখন আমরা বলি জন্মের সময় পূর্ব দিকটা হচ্ছে আমার লগ্ন। আর শনির যে নিজস্ব দিক সেটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে লগ্ন যদি আমার পূর্ব দিক হয়, দশম ভাব যদি আমার মাথা হয়, অর্থাৎ আমার কি বলে মধ্য গগন হয়, তাহলে পশ্চিম দিকটা হচ্ছে শনির দিক। তাই শনি যখন পশ্চিম দিকে থাকবে তখন তাকে বলা হবে সে হচ্ছে দিকবল পেয়েছে। তাই সপ্তমে শনিকে আমরা বলে থাকি দিকবলি হয়েছে। কিন্তু দিকবলি হলেই যে আমার রেজাল্ট পজিটিভ হবে তা কিন্তু সব সময় হবে না। আমাদের এই যে পরাশরিয়ান দিকবলি বা পরাশরিয়ান এই সিস্টেমগুলো, এগুলো কিন্তু প্রেডিক্টিভ স্কিলের ক্ষেত্রে সব সময় কার্যকরী হবে না। লজিক্যালি দিক হিসেবে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে পশ্চিম দিকে শনি হচ্ছে গিয়ে দিকবলি হবে। আচ্ছা, সপ্তমে যাই হোক, তো অষ্টমে যখন শনি থাকবে, অষ্টমে শনি জীবনে প্রতিবন্ধকতা বাড়ায়, সমস্যা বাড়িয়ে তুলবার চেষ্টা করে। কিন্তু অষ্টমে শনি আমাদের অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে বেশ ভালো। আর অষ্টমে শনি আয়ুটাকেও বাড়াবাড়ি চেষ্টা করে। খুব পীড়িত না হলে হঠাৎ মানুষকে মরতে দেয় না। ব্যথা, স্ট্রোক ট্রোক করতে পারে, প্যারালাইসিস হয়ে থাকতে পারে, কিন্তু তাতেও দেখা গেল দীর্ঘদিন বেঁচে থাকছে। রাহুটাও দিয়ে পীড়িত হলে পরে তাড়াতাড়ি মরে, কিন্তু ইন জেনারেল ধপ করে মরে যায় না। নবমে শনি ধর্মগ্রন্থ বা বইপত্রের প্রতি অ্যাট্রাকশন, পড়াশোনায় বাধা, বাবার সঙ্গে সম্পর্কে হানি ইত্যাদি ইত্যাদি। আলটিমেটলি নবমে শনিটাকে সবসময় খুব ভালো বলতে পারা যাবে না। নবমে শনি কিন্তু সমস্যা দেয়। বিশেষ বিশেষ লোকের ক্ষেত্রে নবমে শনি প্রচুর দেয়, প্রচুর, মানে মা বাবা নেই তার। নবমে শনি সে যা দেয়
সেই দেওয়াকে 7 পুরুষ ধরেও খেতে পারে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নবমে শনি বাধাই দেয় এবং পিতৃ সুখের ক্ষেত্রে এই নবমে শনি সে হচ্ছে হানিকারক। দশমে শনি খারাপ নয়, ভালোই। কাজকর্মের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা আসে, দায়িত্ব নিতে হয়, কাজ চাপিয়ে দেয় লোকে, সেটা 2, 6, 10 যেখানেই থাকুক না কেন ওভারঅল একটু দায়িত্ব বেশিই নিতে হয়, রেসপন্সিবিলিটি বেশি নিতে হয়। চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা, চাকরি সূত্রে কিছু ব্লকেজ, বসের সাথে অশান্তি, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়। ড্রাইনেস, বাবার টাকা পয়সা সেইখানে অভাব ইত্যাদি ইত্যাদি দেয়। কারকতা, ভাবের কারকতাগুলোর সঙ্গে গ্রহের কারকতা অ্যাড করে নিতে হবে। একাদশে শনি সে কিন্তু ব্লকেজ দেয়। একাদশে শনি কার্পণ্য নিয়ে আসে। একাদশে শনি ট্রিটমেন্ট করতে চায় না। একাদশে শনিওয়ালা লোকগুলো সহজে ডাক্তার দেখাতে চাইবে না, বলবে আমি ডাক্তার দেখাবো না। তো একাদশে শনি যখন আসবে তখন কিন্তু বিভিন্ন রকম প্রবলেম, বিশেষ করে সাকসেস পাওয়ার ক্ষেত্রে ব্লকেজ নিয়ে আসবার চেষ্টা করবে একাদশের শনি। একাদশে শনি যখনই আপনার ক্ষেত্রে আসবে এডুকেশন এইটাতে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে একাদশে শনি আমাদের অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং লাভদায়ক। বেশ কিছু অ্যাস্ট্রোলজার আছে, লক্ষ্য করে দেখবেন ভালো নলেজ, প্রেডিকশন খুব ভালো করে, কিন্তু ক্লায়েন্ট যায় না, খিটখিটে ব্যাপার। আমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, সেই ক্লায়েন্ট হচ্ছে মিথ্যে কথা বলেন, আমি বুঝতে পারছি, তাহলে আমি আর কি তাকে বলবো যে দেখুন পরিস্থিতি এমন হবে যে সবসময় সত্যি কথা বলা আপনার পক্ষে পসিবল হবে না। আর একজন অ্যাস্ট্রোলজার আছে, তিনি ক্লায়েন্ট এসছে, তাকে বলছেন জীবনে কটা সত্যি কথা বলেছেন বলুন দেখি। দুটোই একই কথা। সে বলছে জীবনে কটা সত্যি কথা বলেছেন বলুন দেখি, সেই লোকটা বলে এই কি রে বাবা, কেউ কি নিজে থেকে বলবে যে আমি মিথ্যে কথা বলি? খুব কম লোক, খুব বিশিষ্ট লোক হলে পরে বলবে যে আমি মিথ্যে কথা বলি, আদারওয়াইজ সে কিছুতেই বলবে না। তো এই টাইপের লোকরা হচ্ছে শনি প্রভাবিত লোক। এই একাদশে শনি তার নিজের কারণে সাফল্যে বাধা নিয়ে আসে, ট্রিটমেন্টের ক্ষেত্রে সমস্যা দেয়, ইমিউনিটি পাওয়ার সেটাকে কমানোর চেষ্টা করে, শরীরের মধ্যে শীর্ণতা, পরিশ্রমের জন্য প্রয়োজনীয়তা এই সমস্ত নিয়ে আসে। দেখবেন গালঠাল ভাঙা, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে একাদশে শনি। দ্বাদশে শনি পাপগ্রহ হিসেবে ভালো, কিন্তু সেই মানুষটার ধৈর্যের অভাব, শয্যা সুখের অভাব, কার্পণ্য এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। ইনটিউশন পাওয়ার বাড়বে, সেই মানুষটার মানুষের জন্য ভালো কিছু করবার ইচ্ছা সেটা বাড়বে। অভাব সৃষ্টি হতে পারে প্রয়োজনীয় খরচের জন্য। আজকে সকালে একজন ভদ্রলোক এসেছিল, তিনি হচ্ছে গিয়ে লোকের জন্য করতে গিয়ে নিঃস্ব হয়েছেন, মানে নিজের কারণে নয়, বিয়ে টিয়ে করেননি, কিন্তু শেষ বয়সে তার কাছে কোনো টাকা পয়সা নেই, সরকারি চাকরি করতেন, পিএফ এর টাকা তুলে লোকের মেয়ের বিয়ে দিয়েছেন। তো এইরকম টাইপের এই দান ধ্যান প্রবণতা সেইগুলো কিন্তু দ্বাদশে শনি নিয়ে আসবার চেষ্টা করে। তো দ্বাদশে শনি এটাকে আমরা খুব বেশি পজিটিভ বলবো না, ষষ্ঠে শনি, তৃতীয় শনি এগুলো তুলনামূলকভাবে বেটার। যাই হোক, তো শনি আমাদের মোটামুটি হলো। এবার আমাদেরকে দুটো গ্রহ নিয়ে পড়তে হবে একসাথে, সেটা হচ্ছে রাহু এবং কেতু। বর্তমান যুগে আপনার প্রেডিকশন, আপনার জ্যোতিষ চর্চার সাকসেস এটাকে 80% ক্যারি করবে রাহু এবং কেতু। আজকে রাহু কেতুটাকে আমরা ডিসকাস করি, সঙ্গে কিছু প্রেডিক্টিভ টেকনিক নিয়েও আমরা ডিসকাস করি। কোশ্চেন আনসারটা আমরা নেক্সট ক্লাসে করব। নইলে রাহু কেতুটা শেষ হবে না। রাহু কেতুর জন্য, রাহু কেতুর গঠন যেটাকে নোট বলা হয়, এটা হলো পৃথিবীর সাপেক্ষে অর্থাৎ জিওসেন্ট্রিক অরবিটাল মোশনে সূর্য একটা কক্ষপথে ঘুরছে, সেটা একটা ফ্ল্যাট কক্ষ, তার মধ্যে রয়েছে পৃথিবী মাঝখানে, আর পৃথিবীর খুব কাছে চাঁদটা ঘুরছে। তাহলে সূর্যের কক্ষতল আর চাঁদের কক্ষপথ সব পৃথিবীর রেসপেক্টে। এই জিনিসটা, এর যে দুটো ছেদবিন্দু তার নাম হচ্ছে একটা রাহু আর একটা কেতু। এবার
এই যে রাহু এবং কেতু, এদের উৎপত্তি এটা হচ্ছে পৃথিবী, সূর্য এবং চন্দ্রের পারস্পরিক মুভমেন্টের কারণে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে, পৃথিবী, সূর্য এবং চন্দ্র এদের পারস্পরিক মুভমেন্টের কারণে রাহু কেতুর জন্ম। তো এ তো আমরা বুঝবো না, রাহু কেতু এই সমস্ত এত বিজ্ঞান সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। তার জন্য ঋষিরা নিয়ে এলেন শাস্ত্রীয় পদ্ধতি। সমুদ্র মন্থনে উঠলো অমৃত, দেবতাদের মধ্যে আর অসুরদের মধ্যে কারা অমৃত খাবে, কতটা খাবে, তাই নিয়ে শুরু হলো অশান্তি। এই সময় বিষ্ণু তিনি মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপে তিনি এসে ডিস্ট্রিবিউট করতে লাগলেন। আর ওই মোহিনী রূপ সেটা হচ্ছে শুক্র। আবার বিষ্ণু যখন অবতার ধারণ করলেন কুর্ম, তখন হচ্ছে গিয়ে শনি। কুর্ম অবতার ধারণ করে মাটির তলায় বসে পৃথিবীকে তুলে ধরলেন পিঠে, তখন কিন্তু বিষ্ণু শনির দ্বারা প্রভাবিত হলেন। বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন, তখন তিনি শুক্র, তিনি তখন মায়া সৃষ্টি করেছেন। এবার এই মায়া সবাইকে আর তিনি দিচ্ছেন দেবতাদের অমৃত, অসুররা তারা হচ্ছে বঞ্চিত। এইবার এই বিষয়টা উপলব্ধি করলো কে না, শরভানু বলে একজন দৈত্য অসুর। তার মধ্যে কিন্তু তখনও এটা আসেনি, রাহু কেতুর বিষয়টা আসেনি। সে হচ্ছে শরভানু। সে দেখলো, দেখে বললো এত বদমাইশি করছে, তাহলে আমি একা চলে আসি এদের দিকে, আমি চলে আসি দেবতাদের দিকে। তাহলে দেবতাদের মতো সাজগোজ করতে হবে। এই সাজগোজ ওয়ার্ডটা মাথায় নিতে হবে। দেবতাদের মতো রূপ ধারণ করতে হবে, রূপ পরিবর্তন। এই রূপ এবং পরিবর্তন এই দুটো শব্দই মাথায় রাখতে হবে। তাহলে দেবতাদের মতন বিহেভ করতে হবে, অসুরদের মতন হা হা করা যাবে না, দেবতাদের মতন শান্তে এরকম করতে হবে। তাহলে এই যে বিহেভিয়ার চেঞ্জ, এটাও খেয়াল রাখতে হবে। সে এসে বসে পড়লো, বসে পড়ার পরে দেখতে পেল, কে দেখতে পেল, যেই মাত্র খেতে যাচ্ছে তখন দেখতে পেল, কে দেখতে পেল, সূর্য আর চন্দ্র। নারদ কিন্তু দেখতে পায়নি, ইন্দ্রও দেখতে পায়নি। কারা দেখতে পেল, সূর্য আর চন্দ্র, যাদের ইন্টারঅ্যাকশনের ফলে সৃষ্টি হচ্ছে রাহু এবং কেতু। সেটা কাকে খবর দিল, ভগবান বিষ্ণুকে। ভগবান বিষ্ণু কি করলেন, তার সুদর্শন চক্র, এটা খেয়াল করতে হবে, সুদর্শন চক্র দিয়ে শরভানুর মাথাটা কেটে দিলেন। চক্র কিন্তু গোল ঘুরছে, রিভলিউশন, আবর্তন। এটা কিন্তু কুরুল দিয়ে কাটলেন না। বিষ্ণুর তো অনেক অস্ত্র, তার কি অসুবিধা রয়েছে, তিনি তরোয়াল দিয়েও কাটতে পারতেন, তিনি টিপে মেরে ফেলতে পারতেন, শরভানুর গলাতে গিট দিয়ে দিতে পারতেন, কিচ্ছু করলেন না। তিনি কি করলেন, সুদর্শন চক্র, তাহলে রিভলিউশনারি ওয়েপন, যার মধ্যে রয়েছে রোটেশন, যে একটা নির্দিষ্ট চক্রাকারে ঘুরছে। তাহলে এই যে সূর্য চন্দ্র এদের যে গতি, সেটা কিন্তু চক্রাকার গতি, সেটাও ঢোকানো হলো। এইবার ঢোকানোর ফলে সৃষ্টি হলো কি, রাহু এবং কেতু। রাহুর মধ্যে কি রয়েছে, মস্তিষ্ক। কেতুর মধ্যে কি রয়েছে, নশ্বর দেহ। সরি, ভুল বললাম, নিয়ন্ত্রণবিহীন দেহ, নশ্বর দেহ নয়, নিয়ন্ত্রণবিহীন দেহ। নিয়ন্ত্রণ করতে কে, মগজ, সে আলাদা, নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই জন্য এই দেহের এই অংশটা রয়ে গেল। তাহলে সৃষ্টি হলো রাহু এবং কেতুর। তাহলে রাহু এবং কেতুর সৃষ্টি, তার সঙ্গে ভৌগোলিক ব্যাখ্যা, পৌরাণিক ব্যাখ্যা দুটো কিন্তু সিমিলার। অঙ্কের হিসেবে যাচ্ছি না, আমরা দার্শনিক ব্যাখ্যায় যাচ্ছি। রাহু কেতুর যে ব্যাখ্যা শাস্ত্রকাররা করেছেন, রাহু কেতুর যে ব্যাখ্যা বিজ্ঞান করছে, বিজ্ঞান দুটো পয়েন্ট বার করে দিয়েছে। তাহলে রাহু কেতুর উৎপত্তি পরিষ্কার। এইবার রাহু এবং কেতুর অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন কি। রাহুকে আপনারা দেখুন, এই অংশটা রয়েছে, তার মধ্যে আমাদের রয়েছে জ্ঞানেন্দ্রিয়, কিন্তু চোখ, কান, নাক, জিভ, ত্বক দিয়ে আমরা সব দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে ভোগ করবার জন্য যে অঙ্গ দরকার, সেই অঙ্গ আমার কাছে নেই। স্পর্শ করবার জন্য, উপভোগ করবার জন্য যা দরকার, তার কিচ্ছু আমার কাছে নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি, আমি জানতে পারছি, উপলব্ধি করতে পারছি, খালি ভোগেই বাধা। তাই সৃষ্টি হচ্ছে কি, চরম অতৃপ্তি। রাহু যেহেতু তার শরীর নেই, তার জন্য তার মধ্যে একটা অনিয়মিত ব্যাপার রয়েছে। যেহেতু সে মূল দেহহীন, তার মধ্যে রয়েছে মস্তিষ্ক,
তার মধ্যে রয়েছে অনুভূতি, কিন্তু সেই অনুভূতির যে নিষ্পত্তি সেইটা তার মধ্যে নেই। তার ফলে এই অতৃপ্তি, এই অসন্তুষ্টি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। তাহলে এই যে কন্টিনিউয়াস ইনক্রিজ, কন্টিনিউয়াস এনলার্জমেন্ট, তার কারক গ্রহ হচ্ছে রাহু। এই ক্ষেত্রে অনিয়মিত এবং কন্টিনিউয়াসলি বাড়ছে, তার কারক গ্রহ হিসেবে আমরা রাহুকে নেব। মনের মধ্যে সব রকম অতৃপ্তি, মনের মধ্যে সব রকম অশান্তি, তার কারক গ্রহ হিসেবে রাহুকেই নেওয়া হয়েছে। এবার রাহু যখন যেখানে বসবে তখন সেইখানে তার প্রভাব দেবে। কেতুর মধ্যে কি রয়েছে? কেতুর মধ্যে রয়েছে একটা দেহ যার মধ্যে মনের নিয়ন্ত্রণ নেই। একই সঙ্গে সঙ্গে এমন একটা দেহ যার মধ্যে মনের চাহিদাও নেই, কারণ সে তো কিছু দেখতেই পায় না। তার কাছে থানিটো যা, তার কাছে ঐশ্বর্যরাইও তাই। তার কাছে থানিটো যা, তার কাছে হচ্ছে গিয়ে সুস্মিতা সেন, সেও তাই, কারণ সে তো দেখতে পায় না, সে তো শুনতে পায় না। সুস্মিতা সেন কি বলে সে তো শুনতে পায় না, তার কারণ তার তো কানই নেই, সে তো সেই অবধি পৌঁছতে পারবে না, সে তো কোনোভাবেই বুঝতে পারবে না। সে হাত দিয়ে দেখলো, কিন্তু হাত দিয়ে দেখবার পরে জিনিসটা নরম না শক্ত বুঝতে গেলে এটা লাগবে, নেই। তাহলে যখন একটা মানুষ সে জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাইবে, তখন কিন্তু তার কেতুকে দরকার হবে। সমাজের সমস্ত বিষয় থেকে সে যখন বেরিয়ে সাধন মার্গে যাবে, যখন কোনো কিছু দেখে তার অনুভূতি আসবে না, তখন তার মধ্যে কেতুর প্রভাব আসবে, কেতুকে প্রয়োজন হবে। বোঝা গেল? কিন্তু এই কেতুই যদি অল্প বয়সে অ্যাক্টিভ হয়ে যায়, লগ্নে থাকে, পঞ্চমে থাকে, বা কেতু যদি আমাদের উপর প্রভাব বিস্তার করে, তাহলে যে নিয়ন্ত্রণ, তাহলে যে কাজকর্ম, নিজের অ্যাপিয়ারেন্স, সেইটার মধ্যে আসবে অসঙ্গতি। অনেক মানুষ দেখবেন নিজেকে এক্সপ্রেস করতে পারে না, কথা বলছে এরকম করে, এই যে অঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এর কারক গ্রহ হচ্ছে কেতু। কারণ ব্রেনের সঙ্গে অঙ্গের যে রিলেশনশিপ সেটা আসছে না। যে কোনো রকম নিয়ন্ত্রণবিহীন কাজ, যার মধ্যে কোনো গাইডেড ব্যাপারটা নেই, তার কারক গ্রহ হচ্ছে কেতু। তাই কেতু যখন যেখানে বসবে সেইখানে কিন্তু একটা সিস্টেমের অভাব দেখতে পাওয়া যাবে। আবার এই কেতুই কিন্তু ইন্ডিকেট করে প্রচুর অনুসন্ধিৎসা। কেতু নির্দেশ করে মনের চরম লেভেলের গভীরতা, সাবকনশিয়াস মাইন্ডের চূড়ান্ত প্রকাশ, সেইটা নির্দেশিত হয় কেতুর দ্বারা। তার জন্য যারা আমরা জ্যোতিষ চর্চা করি তাদের কিন্তু কেতুর প্রভাব থাকা বিশেষ প্রয়োজন। কিন্তু কেতুর প্রভাব কোথায় থাকবে? যে ভাবগুলোর সঙ্গে জ্যোতিষ শাস্ত্রটা রিলেটেড। এখন ধরুন হচ্ছে গিয়ে ক্যাশের ঘরে কেতু বসে আছে, তাহলে জ্যোতিষ হচ্ছে না। জ্যোতিষের ঘরে চাই কেতুকে, অষ্টমে কেতু, চতুর্থে কেতু, দশমে কেতু, দ্বিতীয় কেতু, এদের মধ্যে প্রেডিক্টিভ সেন্স বাড়বে। কোনো কোনো সময় পঞ্চমে কেতু, নবমে কেতু, এরাও ভালো রেজাল্ট দেয়, কিন্তু তারা কিছু ব্লকেজও দেয়। এখানে একটু নিয়ন্ত্রণ প্রয়োজন রয়েছে। নিয়ন্ত্রণ ব্যাপারটা আমি পরে বোঝাবো, এখনই বলে দিচ্ছি। ধরুন কারোর অষ্টমে কেতু রয়েছে, এই কেতু যদি একাই বসে থাকে তাহলে ইনটিউশন পাওয়ার দেবে, তার হচ্ছে গিয়ে আধ্যাত্মবাদী ধ্যান করবার ক্ষমতা, আধ্যাত্মবাদী চিন্তা, সেগুলো সব বাড়াবে। কিন্তু অষ্টমটা থেকে তো যৌনতাও নির্দেশিত হয়, তার যৌন কামনাটাকে জিরো করে দেবে। কিন্তু এই কেতুর সঙ্গে যদি কোনোভাবে মঙ্গলের ইম্প্যাক্ট থাকে, কোনোভাবে যদি বৃহস্পতির প্রভাব থাকে, তাহলে ইনটিউশন পাওয়ারটা একটু কমবে, কিন্তু অন্যদিকে যে যৌনতার দিক থেকে দুর্বল করে দিচ্ছিল, সেইটা কিন্তু অনেকটাই ঠিক করবার চেষ্টা করবে এই কেতু, এই অন্য গ্রহগুলো। তাহলে এই বৃহস্পতির নিয়ন্ত্রণ বা মঙ্গলের প্রভাব, এইগুলো কেতুর অ্যাক্টিভিটিকে চেঞ্জ করবে। কেতু
ইন্ডিকেট করে ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা। কেতু যদি মানুষের অ্যাক্টিভ হয় তাহলে সে কিন্তু জীবনে ভালো সঠিক ডিসিশন নিতে পারে না। কোন স্ট্রিমে পড়াশোনা করব, কোন চাকরিটা করব, আদৌ চাকরি করব না ব্যবসা করব, বাড়িতে থাকবো না বাইরে যাব, আলটিমেটলি যে কাজটা তার করা উচিত সেইটা সে সঠিকভাবে করতে পারে না। এই সমস্যাগুলো কিন্তু কেতু দিয়ে থাকে। তাহলে রাহু আর কেতু এই দুটো কিন্তু আমাদের জীবনে দেহ, মন, আত্মা অর্থাৎ লগ্ন, চন্দ্র, রবি এদের যে প্রভাব তাকে কিছুটা পরিবর্তিত করে। অর্থাৎ আমার যে কাজকর্ম, আমার যে ভাবনা চিন্তা, আমার যে ধারণা, আমার যে পরিকল্পনা সেইগুলোকে কিছুটা পরিবর্তিত করবার চেষ্টা করে এবং ঘরগুলোকে ডিস্টার্ব করে। ডাইরেক্ট রাহু এবং কেতু এরা কিন্তু বিরাট ফল দিতে সক্ষম হয় না। কয়েকটা জায়গায় খনার বচন টচনে আমরা দেখতে পাই, লগ্নে যদি থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু। এইটা খনার বচনে খনাদেবী লিখে গেছেন। তো এর মানে আপনাদের কি মনে হচ্ছে যে লগ্নে যদি থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু, সাথে থাকে গলা কাটা, না লগ্নে থাকে গলা কাটা সাথে চলে শতেক বেটা? তাহলে এই জিনিসগুলোকে আপনাদের কি মনে হবে? এগুলো হচ্ছে গিয়ে পরের ধরে সেতু বাঁধবে মানে বিশাল টাকা পয়সা করবে, এরকম কি আপনার মনে হচ্ছে? সেতু কখন লাগে? যখন সামনে নদী, খাল, নালা এই সমস্ত আসে। তার মানে ওইটা অতিক্রম করবার জন্য বাধ্যতামূলকভাবে আমার প্রয়োজনটুকু মেটাবার জন্য আমি একটা ছোট রাস্তা তৈরি করি, সেটাই হচ্ছে সেতু। তাহলে ওই লগ্নে যদি থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু মানে বৈতরণী পার করবার জন্য অন্যের সাপোর্ট প্রয়োজন হয়। তার মানে সেই মানুষটা লেস অ্যাক্টিভ হয়, অর্থাৎ তাকে জীবনে ডিপেন্ড করতে হয়। এইটাকে যদি আপনারা ব্যাখ্যা করেন বা ভাবেন যে অনেক টাকা পয়সা হবে, প্রচুর কিছু হবে, তাহলে কিন্তু গন্ডগোল হবে। তাহলে এই ক্ষেত্রে ব্যাপারগুলোকে এইভাবে নিতে হবে। লগ্নে থাকে গলা কাটা সঙ্গে চলে শতেক বেটা, মানে লগ্নে যদি রাহু থাকে তাহলে তার বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা, আদান প্রদান, যোগাযোগ এইগুলো হয়, তার প্রচুর পরিচিতি থাকে, তাহলে তার সঙ্গে অনেক মানুষজনের সঙ্গে রিলেশনশিপ তৈরি হতে পারে। তো এই জায়গাগুলো আমাদেরকে এই গ্রহগুলোর ক্যারেক্টারিস্টিক্স বুঝে চিন্তা করতে হবে। ইন জেনারেল রাহু এবং কেতুকে আমরা নেগেটিভ প্ল্যানেট ধরেই বিচার করব, যদি না অন্য গ্রহের দ্বারা প্রভাবিত হয়। রাহু যেখানে থাকবে সেখানে অনিয়মিত, অনির্দিষ্ট, অতৃপ্ত, অসন্তুষ্ট ইত্যাদি কারণে সে সমস্যার সৃষ্টি করবে। দ্বিতীয় রাহু অতিরিক্ত খরচের জন্য পয়সা কড়ির অভাব। দ্বিতীয় কেতু অতিরিক্ত পয়সা কড়ি কিছুই খরচ করেনি, অতিরিক্ত পয়সা কড়ি সে ইয়েই করতে পারেনি, জমাতেই পারেনি, টাকা পয়সা সে জোগাড়ই করতে পারেনি, কারণ তার দ্বিতীয় কেতু বসে রয়েছে। সে ডাইরেক্টেড নয়, তার কাছে প্ল্যানিং নেই, কারণ তার মাথাটা বাদ। দ্বিতীয় রাহু সে প্রচুর কথা বলে, কিছু কথা বোঝা যায় না, এত বেশি কথা বলে যে কিছু কথা বলা যায় না, গড় 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 বলে যাচ্ছে, এত দ্রুত তার বাক্য, সেই বাক্য ধরাই যাচ্ছে না। দ্বিতীয় কেতু সে তোতলা। তো দ্বিতীয় কেতু থাকলে যে তোতলা হবেই এরকম নয়, বাট একটা প্রবাবিলিটি সেটা হচ্ছে তোতলা হতে পারে। তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে দ্বিতীয় রাহু সে হচ্ছে অসত্য কথা বলে, দ্বিতীয় কেতু সে হচ্ছে সত্যি কথাটা বলতেই পারে না, তার মধ্যে জড়তা রয়েছে। দ্বিতীয় রাহু দাঁতে পোকা, দাঁতে ক্ষয় হয়ে দাঁত নষ্ট, আর দ্বিতীয় কেতু দাঁতে বিকৃত, দাঁতটা বিকৃত হওয়ার জন্য দাঁতে সমস্যা। তো প্রত্যেকটা ঘর যেখানেই এরা বসুক না কেন কিছু না কিছু নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করবে। এবার এই নেগেটিভিটি ঘরের সঙ্গে বুঝে কোন ঘরে রয়েছে, কোন ভাবে রয়েছে, সেইটাকে দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং রাহু কেতু এরা হচ্ছে আমাদের প্রেডিকশন, এই জায়গাটাকে ম্যাক্সিমামটা কভার করে দেবে।
জন্মকুণ্ডলী যখন বিচার করছেন তখন হচ্ছে গিয়ে রাহু কেতু কোথায় রয়েছে সেইটা দেখে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেডিকশন করলে পরে সেটা কিন্তু চলে আসে। যেমন হচ্ছে গিয়ে ধরুন আপনাদের মধ্যে কেউ একজন এলেন যার নবমে রাহু রয়েছে, বয়স কত? বয়স হচ্ছে 40 বছর, একদম সিম্পল। নবমে রাহু, তাহলে নবমে রাহু হলে তৃতীয় কেতু থাকবে। নবমে রাহু তৃতীয় কেতু, বয়স হচ্ছে 40 বছর। 40 বছর হচ্ছে সাকসেসের বয়স। তাহলে সে ভাগ্যের সাপোর্ট পাচ্ছে না, আর যে কাজে যাচ্ছে সেই কাজে তার প্রতিবন্ধকতা আসছে। বাবার দিক থেকে সে উঠবার পথে সাপোর্ট পায়নি। নবমে রাহু রয়েছে, নবম হচ্ছে দশমের দ্বাদশ, তাহলে কর্মক্ষেত্রে কন্টিনিউটি থাকছে না, বারংবার কর্মে পরিবর্তন করতে হচ্ছে। এবং এই মানুষটাই এসছে আপনার কাছে, বয়স কত? নবমে রাহু তৃতীয় কেতু, এই মানুষটার বয়স হচ্ছে 17 বছর। নবমে রাহু তৃতীয় কেতু, তাহলে এই তৃতীয় কেতুর জন্য প্রেমের ক্ষেত্রে সমস্যা, তৃতীয় কেতুর জন্য নিজেকে এক্সপ্রেস করবার প্রবলেম, এবং নবমে রাহুর জন্য উচ্চ বিদ্যার ক্ষেত্রে ডিস্টারবেন্স। এর সঙ্গে দশাটাকে মেলাতে হবে, এর সঙ্গে ট্রানজিটকে একটু দেখতে হবে, যদি সেটা ম্যাচ করে তাহলে ওটাই ওই লোকের প্রবলেম। এবং তো এই বিষয়টা হচ্ছে গিয়ে আমাদেরকে দেখে প্রেডিকশন করতে হবে। মৌসুমী ম্যাডাম বলছে দ্বিতীয় কেতু মিথ্যে কথা বলবার টেন্ডেন্সি থাকে। অবশ্যই দ্বিতীয় কেতু মিথ্যে কথা বলবার টেন্ডেন্সি দিতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় রাহু যত মিথ্যে কথা বলতে পারে সাবলীলভাবে, দ্বিতীয় কেতু কিন্তু ওই রকম ভাবে মিথ্যে কথা বলতে পারবে না। দ্বিতীয় কেতুর মিথ্যে কথা পটাপট ধরা পড়ে যাবে। আর দ্বিতীয় কেতুর রাহুর মিথ্যে কথার মধ্যে যে চাতুর্য থাকবে, যে প্ল্যান্ড ওয়েতে মিথ্যে কথা বলে না অনেক মানুষ, আর কিছু লোক থাকে, আজকে প্রশান্ত বাবুকে আমি বললাম এই আমার বয়স 24 বছর, কালকে বললাম আমার বয়স 35 বছর, আবার কিছুদিন পরে জিজ্ঞেস করা হলো তখন আর একটা বছর। এটা হচ্ছে নিয়ন্ত্রণবিহীন মিথ্যে কথা, এইটা হচ্ছে কেতুর থেকে আসবে। তো এই মিথ্যে কথা যে কোনো জায়গা থেকেই আসতে পারে, আর যে কোনো গ্রহ থেকেই আসতে পারে। গ্রহটা কতটা পীড়িত, গ্রহটা কতটা ডিস্টার্ব, সেই বিষয়টা আমাদেরকে একটুখানি দেখে নিতে হবে। আচ্ছা, রাহু এবং কেতু এই দুজনের মধ্যে রয়েছে অপরাধ প্রবণতা। রাহুর মধ্যে অপরাধ প্রবণতা প্রকট, কেতুর মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা অনেক কম। অপরাধ প্রবণতাটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে অসামাজিক ব্যবহার করবার প্রবণতা। যেটা সামাজিক পদ্ধতি হওয়া উচিত সেইটাকে গ্রহণ না করা, সেইটা কিন্তু আমরা কেতুর মধ্যে পাবো। কেতুর মধ্যে রয়েছে ক্লীবত্ব, রাহুর মধ্যেও কিন্তু ক্লীবত্বের প্রকাশ আমরা দেখতে পাবো। এই ক্লীবত্ব এটা অবশ্যই যৌনতার ক্ষেত্রেই আসবে। অষ্টমে রাহু অতিরিক্ত বদ অভ্যাসের কারণে যৌনতার সমস্যা, অষ্টমে কেতু যৌন দুর্বলতা, কিন্তু সেটা হচ্ছে মানে আভ্যন্তরীণ কারণে। যৌন দুর্বলতা যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে তার কোনো হরমোনাল ডিস্টারবেন্স, হরমোনাল ডিসপিউট এইরকম, তাহলে দু ক্ষেত্রেই ক্লীবত্ব আসতে পারে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রেডিকশনের সময়। আর আজকে আমাদের গ্রহ পার্টটা কমপ্লিট হলো, যদিও এখানে 3টে প্ল্যানেটকে আমরা বাদ দিয়েছি যারা হচ্ছে আউটার প্ল্যানেট, এদেরকেও কিন্তু বহু সময় প্রেডিকশনের ক্ষেত্রে আনতে হয়। যখন নোন চার্ট প্রেডিকশন করব আমরা, চার্ট আমরা জেনারেলি দু রকম প্রেডিকশন করি, একটা হচ্ছে ব্লাইন্ড চার্ট, কিচ্ছু জানি না হাতে ধরিয়ে দিল কিছু বলতে হবে, আর একটা হচ্ছে নোন চার্ট। অ্যাকচুয়ালি জ্যোতিষের ক্ষেত্রে উচিত জানা চার্টের প্রেডিকশন করা, তাহলেই আপনি একটা মানুষকে প্রকৃত গাইড করতে পারবেন। আপনি তার কুণ্ডলিতে বৃহস্পতি কেমন ফল দিচ্ছে সেটা আপনি 5 বছর ধরে লক্ষ্য করেছেন, তখন ষষ্ঠ বছরে বৃহস্পতি কি ফল দেবে সেটা সহজেই বুঝতে পারবেন। তো যখন আমাদের নোন চার্ট প্রেডিকশন করতে হয় তখন কিন্তু ইউরেনাস, নেপচুন, প্লুটো এদের গুরুত্ব অনেকটাই আসে। ইউরেনাস এটাকে আমরা বলবো ফিয়ার্স মার্স,
ভয়ঙ্কর মার্স, মঙ্গল। মঙ্গলকে আমরা যেরকম বদমাইশ টাইপের দেখি, ইউরেনাসও কিন্তু সেরকমই বদমাশ টাইপ। ইউরেনাসের মধ্যে ভয়ঙ্কর উগ্রতা রয়েছে, ইউরেনাসের মধ্যে প্রচুর মেজাজ, প্রচুর ক্রোধ, এবং মঙ্গলের যে বিধ্বংসিতা, ইউরেনাসের বিধ্বংসী প্রবণতা তার চেয়ে অনেক বেশি। রাহু ইউরেনাস যোগ যদি হয় সেই ক্ষেত্রে উগ্রতা অনেক বাড়ে। কারুর কোনো কথা শুনছে না, দেখলেন লগ্নে বৃহস্পতি, কি হয়েছে? চন্দ্র ইউরেনাস যুক্ত হয়ে আছে, কিচ্ছু কথাবার্তা শুনছে না, ভয়ঙ্কর রিজিড, ভয়ঙ্কর জেদি। তাহলে এই মানুষগুলোকে আমাদেরকে দেখতে হবে। একদম মঙ্গলের ক্যারেক্টারিস্টিক্স ধরবেন, কিন্তু তার আগে একটা শব্দ জোগাড় করতে হবে, সেটা হচ্ছে ভয়ঙ্কর, ফিয়ার্স। নেপচুন চন্দ্রের মতোই ক্যারেক্টার, কিন্তু চন্দ্র হচ্ছে স্ত্রী সূচক গ্রহ। চন্দ্র ইন্ডিকেট করে, চন্দ্র পুরুষ, কারণ চন্দ্রের অনেক বউ আছে। চন্দ্র হচ্ছে গিয়ে পুরুষ, কিন্তু চন্দ্রের যে অ্যাপিয়ারেন্স তার মধ্যে স্ত্রী সুলভ ব্যাপার রয়েছে। চন্দ্র মাস্কিউলার নয়, চন্দ্র হচ্ছে সফট। আমাদের দুর্গা ঠাকুরের কাছে যখন আপনি দেখবেন কার্তিক ঠাকুরের যে গা হাত পা, কি সুন্দর নরম তুলতুলে গা হাত পা, কার্তিকের গা দেখবেন বডি, আর অসুরের দেহটা দেখবেন তাগড়াই। তো এই যে কার্তিকের যে দেহটা ওই রকম টাইপের যখন পুরুষদের দেহ হয়, তখন সেখানে চন্দ্রের একটা প্রভাব দেখতে পাওয়া যায়, একটা বেশ তুলতুলে নমনীয় ব্যাপার, সেখানে হচ্ছে চন্দ্রের প্রভাব। এই চন্দ্রের মতোই নেপচুনের ইম্প্যাক্ট, কিন্তু নেপচুন হচ্ছে অনেকটাই মাস্কিউলার, নেপচুন হচ্ছে পুরুষ সুলভ, এবং নেপচুনের হাতে অ্যাটাকিং এবিলিটি রয়েছে। চন্দ্র গুটিয়ে যাবে, চন্দ্র হচ্ছে গুটিয়ে যাওয়া, ছোট্ট হয়ে যাওয়া, নিজেকে সংকুচিত করা, এই সমস্ত প্রবাবিলিটি চন্দ্রের মধ্যে আছে। নেপচুন কিন্তু হিংস্র, নেপচুন ভয়ঙ্কর যুদ্ধপ্রবণ, নেপচুন একেবারেই চন্দ্রের মতো নরমপন্থী নয়। নেপচুনের কাছে ত্রিশূল আছে। নেপচুন হচ্ছে জলোচ্ছ্বাসের দেবতা, বোঝা গেল? তাহলে যখন যেখানে আমরা নেপচুনকে পাবো সেই জায়গাটাতে রোমান্স, রোমান্টিক বিহেভিয়ার উইথ পার্সোনালিটি, সেইখানে হচ্ছে গিয়ে সফটনেস, সেই জায়গাটা জলের যেরকম নরম হয় সেই রকম নরম হওয়ার প্রবণতা, তার সঙ্গে অ্যাডেড হিংস্রতা, এইভাবে বিচারটাকে করতে হবে। এরপরে হচ্ছে প্লুটো। প্লুটো আমাদের বুঝতে গেলে চন্দ্র এবং কেতুকে বুঝতে হবে। প্রকাশ্য অনুভূতিযুক্ত মনের কারক গ্রহ, সেটি হলেন চন্দ্র। মনের কারক গ্রহ, অনুভূতির কারক গ্রহ, সেটা হচ্ছে চন্দ্র। এইবার মনের যে ভিতরের পার্ট, সাবকনশিয়াস মাইন্ড, তার কারক গ্রহ তিনি হলেন কেতু। আরো একটা মনের পার্ট রয়েছে যেটা হচ্ছে আনকনশিয়াস মাইন্ড, তার কারক গ্রহ তিনি হলেন প্লুটো। আমরা যারা ওম উচ্চারণ করে ধ্যান করি, আমরা কেউ কি করি? আমরা যে ওম উচ্চারণ করি আউম, তারপরে চলে আসবে সাইলেন্স, অচেতন, উ অবচেতন, এটা হচ্ছে অচেতন, অর্থাৎ কনশাস, সাবকনশাস, আনকনশাস। যখন আমরা জেগে আছি তখন আমরা কনশাস, যখন আমরা ঘুমিয়ে আছি অথচ স্বপ্ন দেখছি তখন আমার পরিচিত জানা বিষয়গুলোকে দেখছি। আমরা কোনো খুব কম লোক আছি যারা হচ্ছে এলিয়ানকে স্বপ্নে দেখি, এলিয়ানকে তারাই স্বপ্নে দেখি। বেশিরভাগ সময় স্বপ্নে আমাদের জীবনের ঘটনাগুলো আমাদের সামনে আসে। কখনো আমরা খুব দৌড়চ্ছি, কখনো আমাদের সামনে সিঁড়ি, কখনো আশেপাশে মানুষজন মারা গেছেন, কখনো সাপ, অজানা জিনিস একদম জানি না, স্বপ্নে নতুন জিনিস আবিষ্কার আমরা কিন্তু করিনি। তার মানে আমাদের এখানে হচ্ছে মন এমন একটা স্তরে আছে যেখানে না তো সে কনশাস না তো সে আনকনশাস। তাহলে এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করে উ। পড়বেন মান্ডুক্য উপনিষদ, উ এই জায়গাটাকে নির্দেশ করবে। তারপরে হচ্ছে আনকনশাস স্টেট, এটা কিন্তু ময়ের মাধ্যমে উচ্চারণ হবে।
অ, উ, এই তিনটে স্টেট পার করবার পরে আপনি যাবেন অন্য একটা স্তরে, যে স্তরে আপনি এই সমস্ত মানসিকতার ঊর্ধ্বে দার্শনিক কথাবার্তা, তখন আপনি হচ্ছেন তুরিয়া, মানে প্রকাশমান। এই যে সিচুয়েশনে আপনি গিয়ে উপস্থিত হলেন, সেইটা হচ্ছে সাইলেন্স। সেখানে না আছে চেতন, না আছে অচেতন, না আছে অবচেতন, সেই জায়গাটা হচ্ছে সাইলেন্স। তাহলে অ, উ, সাইলেন্স, এই চারটে হচ্ছে গিয়ে জায়গা। তো এই আনকনশিয়াস যে জায়গাটা, সেটাকে ইন্ডিকেট করে প্লুটো। তাহলে এই ঘুমের মধ্যে যারা একেবারেই, যখন আমি না তো একদম গভীর ঘুম, যখন আমি সাবকনশিয়াস স্টেটেও নেই, যখন আমার কোনো রকম কোনো ইয়ে নেই, জাস্ট মৃত মৃত টাইপের অবস্থা, কোনো অনুভূতিহীন, আমার মস্তিষ্ক কাজ করছে না, সেই যে অবস্থা, তাকে রিপ্রেজেন্ট করে প্লুটো। যত ভূত প্রেতের কীর্তিকলাপ, যত ভূত প্রেত ইত্যাদি ইত্যাদি আছে, যারা বিশ্বাস করেন তারাও ভালো, যারা বিশ্বাস করেন না তারাও ভালো, কোনো আপত্তি নেই। কিন্তু যারা বিশ্বাস করেন তাদের জন্য যখন এই সমস্ত আধি ভৌতিক, আধি দৈবিক এই সমস্ত বিষয় যখন কাজ করবে, তার কারকগ্রহ হচ্ছে প্লুটো। গত পরশুদিন একটি মেয়ে, সে তার বয়স হচ্ছে 4.5 বছর। তো এবার সে তার বাড়িতে ইয়ে দেখে, একটা বিড়াল, তার বাড়িতে সে একটি বিড়াল দেখতে পায়। এবার এই বিড়ালটাকে সে তার পাতের থেকে খেতে দেয়, বিড়ালটাকে সে যত্ন আত্তি করে, বিড়ালটার সঙ্গে সে খেলে, কিন্তু বিড়ালটাকে তো বাড়ির আর কেউ দেখতে পায় না। প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো ইয়ে নেই, কোনো পরিবর্তন নেই। বিড়াল বিড়ালের মতো আছে, বিড়ালটাকে বাচ্চাটা দেখতে পায়, বিড়ালটাকে বাচ্চাটা খেতে দেয়, বিড়াল খায় না, কিন্তু বিড়ালটার অস্তিত্ব আছে। এবার এটাকে আপনি যা বলবেন, যা ভাববেন, আপনার ভাবার স্বাধীনতা আছে, কোনো ব্যাখ্যা যুক্তি কিছু নেই, বাট বিড়াল আছে। কারণ 4.5 বছরের একটা মেয়ে, সে কন্টিনিউয়াসলি 6-7 মাস ধরে মিথ্যে কথা বলবে না। প্রত্যেক দিন 4.5 বছরের একটা মেয়ে মিথ্যে কথা বলবে না। তো যাই হোক, বিড়াল তাড়ানো হয়েছে, ভালো কথা, যেটা গতকালকে বিড়াল তাড়ানো হয়েছে, আজকে আর বিড়াল আসেনি। কিন্তু এই যে ঘটনা, এর সঙ্গে আপনাকে দেখতে হবে চন্দ্র, কেতু, এদের সঙ্গে চতুর্থ ভাব কোনোভাবে প্লুটো কানেক্টেড হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই টাইপের ইভেন্ট আপনার জীবনে আসতে পারে। তাহলে আজকের মতো আমরা সবকটা গ্রহকে কভার করতে সমর্থ হলাম। কনকেন্দু বাবুর খাতাটা দিতে পারি, যদি কনকেন্দু বাবু পারমিশন দেন, তো সেইটা কনকেন্দু বাবু পারমিশন দিলে পরে ওনার খাতাটা অবশ্যই আমি দিয়ে দেবো। বা কনকেন্দু বাবু যদি নিজে দিতে চান, সেটা তো আরো ভালো, উনি চাইলে পরেই দিতে পারেন। কারণ লেখাটা সত্যিই ভালো হয়েছে, এবং যে প্রেজেন্টেশন, শুক্রের প্রভাব, সেটাও কিন্তু খুব ভালো হয়েছে। বাকিদের লেখাও যথেষ্টই ভালো হয়েছে। এরপরে আমাদের একটা এটা হচ্ছে কি মাস জানবেন, জুন মাস। আর জুলাই মাসে আমরা একটা আমাদের গ্রুপে সম্মেলন করব। এই গ্রুপে এই জুমেই সম্মেলন হবে, এবং আপনাদের প্রত্যেককেই সেখানে বক্তব্য পেশ করতে হবে। এবার এখানে ওই পলায়তি জীবতি, তা ফলো করলে হবে না, পালিয়ে বাঁচা যাবে না। সার্ভাইভ করতে হলে প্রকাশ্য সার্ভাইভাল অ্যাকসেপ্টেড। সবাই যে যার মতো সাবজেক্ট তৈরি করবেন। জুলাই মাসে আমরা হচ্ছে গিয়ে ডিসকাশন করব। আচ্ছা, এবারে আমরা নেক্সট জুলাইতে আমরা একটা শেষের দিকে একটা ছোট্ট সেমিনার বা একটা কনফারেন্স টাইপের করব, এবং এটা আমরা মোটামুটি 3 মাস পর পর চেষ্টা করব কন্টিনিউ করবার।